মানে হচ্ছে আগে তো ওই ইকুয়েশন গুলো আমরা মানে ওই রিয়াকশন গুলো আগে লিখে নিয়েছিলাম। তা স্টেপ ওয়ানে ছিল সোডিয়াম সলিডটা হুম সোডিয়াম গ্যাসে কনভার্ট করছি, ওইভাবে হুম মানে স্টেপ ওয়ান স্টেপ টু করেছিলাম। হুম করে করে যখন বর্ন হেবার সাইকেলটা এঁকেছিলাম তখন তো মানে স্টেপ ওয়ানে আর কি ওই মানে স্টেপ ওয়ানে তো মানে স্টেপ ওয়ান স্টেপ টু ভাবে তো ওখানে লিখেছিলাম বর্ন হেবার সাইকেলে। হুম। এবার ওখানে তো মানে হচ্ছে সোডিয়াম সলিড থেকে গ্যাস, সেইটা তো স্টেপ ওয়ানে মানে ছিল, মানে সেটাই স্টেপ ওয়ানে ছিল, কিন্তু ওখানে তো মানে পুরো রিয়াকশনটা দেখিয়েছে, ওইটা আর কি একটু হ্যাঁ, না বুঝতে না মানে অসুবিধা। মানে অসুবিধা কিছু নেই, তুমি যেরকম খুশি আঁকতে পারো। হ্যাঁ, মানে এটা কোনো ব্যাপার না, ওটা একটা সাইকেলের মতো করে দেখানোর জন্য আমি ওই রকম ভাবে দেখেছি। আমি যখন সাইকেলটা এঁকেছিলাম স্টেপ ওয়ান স্টেপ টু এইরকম ভাবে বলিনি, জাস্ট পরপর পরপর করে সাইকেলটাকে এঁকে দিয়েছি। ঠিক আছে তো? তা সেই রকম করে তুমি দেখাতে পারো, যেটা আমি করে দেখিয়েছিলাম তোমাকে। অথবা হচ্ছে আমি যেরকম ভাবে করেছিলাম, আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে ওই রকম ভাবেই করি। ওই জাস্ট ওরকম সাইকেলটা হচ্ছে বর্ণ, এবার সাইকেলে মানে সাইকেলটাই দেখাতে হবে সেরকম নয়। যেমন করে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি করে প্রসেসগুলোকে করে সেগুলোকে যোগ করে ওভারঅল রিয়াকশনটাকে লিখে তারপরে ডেল্টা এইচ ফর দ্য রিয়াকশন, সেটা ডেল্টা এইচ ওয়ান ওয়ান প্লাস ডেল্টা এইচ টু ডেল্টা এইচ থ্রি হিসেবে লিখে দিলাম আর কি। সেইভাবে লিখলেও হবে। মানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে লোকেরা ওটাকে জাস্ট সামা ওটা সাইকেল বলেছে বলে একটা সাইকেল ফর্মে জাস্ট লেখার চেষ্টা করে, তাহলে জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড হয়। তার থেকে বেটার হচ্ছে তোমার ওই যেরকম ভাবে আমরা মানে মানে ফ্ল্যাট ওয়েতে আর কি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি হিসেবে লিখছি আর কি, সেই রকম ভাবে লিখলেও চলবে। আচ্ছা স্যার, তুমি দেখবে ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রির যে কোনো বইয়ে থার্মোকেমিস্ট্রি যেখানে আছে, সেইখানেও দেখবে বর্ন হেবার সাইকেল আছে। তো বর্ন হেবার সাইকেল একটু খুঁজবে, সেখানে কিন্তু সাইকেল হিসেবে দেখবে করা নেই। হ্যাঁ, ওইটা তোমার যেটা লিখতে সুবিধে বা যেটা বুঝতে সুবিধে তুমি সেই রকম ভাবে করো, তাহলেই হবে। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সেম থ্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা হচ্ছে। আজকে হচ্ছে তোমার লেকচার 6, তাই না? আর আমরা পড়বো হচ্ছে আজকে মানে সকল ল্যাটিস এনার্জি আর ল্যাটিস এনথালপি, এইটাকে নিয়ে বেশি করে আলোচনা হচ্ছে। আমরা কিছুটা পাঠ করেছিলাম, বাকি পাঠটা আজকে আমরা শেষ করবো আর কি। ডেট হচ্ছে আজকে তোমার 27 তারিখ, 10। আচ্ছা দেখো, ল্যাটিস এনার্জি আর ল্যাটিস এনথালপি নিয়ে কথাবার্তা বলছি। তো আজকে আমি কি জিনিস কভার করতে চাই একটু প্রথমে বলে নিই। টপিক টু বি ডিসকাস। আচ্ছা, বর্ন ল্যান্ডে ইকুয়েশনটা আমাদের হয়ে গিয়েছিল। আমরা তারপর থেকে যেটা শুরু করব, বর্ন মায়ার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, বর্ন ল্যান্ডে ইকুয়েশন। তার কিছুটা এক্সটেনশন করেই বলতে পারো বা কিছুটা মডিফিকেশন করেই বলতে পারো, করে তোমার বর্ন মায়ার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, সেইটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বর্ন মায়ার ইকুয়েশন, এটা প্রথম আলোচনা করবো। আচ্ছা, আবার বর্ন মায়ার ইকুয়েশন সেইটার আরেকটা মডিফিকেশন আছে, যে মডিফিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যাকে বলা হয় ক্যাপুটিনস্কি ইকুয়েশন, সেইটাকে দেখতে হবে তারপরে। ক্যাপু ক্যাপুস্টিনস্কি, CINSK, ক্যাপুটিনস্কি ইকুয়েশন, সেইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, তারপরে আমি এই ল্যাটিস এনার্জির বা ল্যাটিস এনথালপির কিছু কনসিকুয়েন্সেস বা অ্যাপ্লিকেশন দেখবো আর কি। কনসিকুয়েন্সেস অর অ্যাপ্লিকেশনস অফ ল্যাটিস এনার্জি ও ল্যাটিস এনথালপি, এইটা দিয়ে দেখবো আমরা বেসিক্যালি। ধরো মানে দু তিনটে জিনিস জাস্ট দেখা আছে, তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কোন একটা আয়নিক কম্পাউন্ডে, তাদের সলিবিলিটি কোন একটা পোলার সলভেন্টে, সেইগুলোকে দেখায় কনসিকুয়েন্সেস অর অ্যাপ্লিকেশনস অফ ল্যাটিস এনথালপি, সেটাকে দেখতে হবে।
আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিশ্চয়ই সময় থাকবে, আমরা আরেকটা জিনিস জাস্ট করবো, সেটা হচ্ছে এই সলভেশন এনার্জি বা সলভেশন এনথালপি যাই বলো না কেন, সলভেশন এনার্জি সেইখান থেকে হচ্ছে তোমার solubility of ionic compound in a polar solvent like water আর কি, সেইটাকে নিয়েও জাস্ট আমরা বেশ কিছুটা আলোচনা করতে চলেছি। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো বেসিক্যালি কভার করতে চাইছি আর কি। আচ্ছা, এবারে যে জায়গা থেকে তুমি স্টার্ট করবে সেটা হচ্ছে এরকম যে তোমার ধরো আগের দিন আমরা কি পড়েছিলাম। আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি কি, ল্যাটিস এনথালপি তার ডেফিনেশন, এইটা নিয়ে আলোচনা করেছি। আর এবারে এক্সপেরিমেন্টালি কেমন করে ল্যাটিস এনথালপি বের করতে হয় তার জন্য বর্ন হেবার সাইকেল, এইটা সেখান থেকে ডিটারমিনেশন অফ ল্যাটিস এনথালপি কেমন করে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আর হচ্ছে থিওরিটিক্যালি বর্ন ল্যান্ডে ইকুয়েশন, তার তোমার ডেরিভেশন, এইটা আমরা করেছি। তাহলে এই তিনটে জিনিসের যে জিনিসটা আমরা আগের দিনে অলরেডি ডিসকাস করে ফেলেছি আর কি। তো মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি টপিক ডিসকাস ইন দ্য লাস্ট, মানে গতদিনে আমরা এই তিনটে জিনিস মূলত কভার করেছি, আজকে হচ্ছে উপরের এই কয়েকটা জিনিসটা কভার করতে চাইছি। আচ্ছা দেখো, আমরা যখন বর্ন ল্যান্ডে ইকুয়েশন করেছিলাম, বন্ডের ল্যান্ডে ইকুয়েশনটা বেসিক্যালি কি ছিল না, বর্ন ল্যান্ডে ইকুয়েশনে যেটা করা হয়েছে যে তোমার বেসিক্যালি আমি প্রথমে এনার্জির টার্মসই বলছি, পরে ওটাকে না এনথালপির টার্মসে ট্রান্সফর্ম করব। সেটা হচ্ছে যে যে আমি যখন সকল বর্ন ল্যান্ডে ইকুয়েশনটাকে করেছি, সেখানে একটা বলা হয়েছিল যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড যখন তুমি দেখছো, সেই দুটো আয়নস তাদের মধ্যে সাম কাইন্ড অফ একটা অ্যাট্রাকশন আছে, সেই অ্যাট্রাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি যখন সকল ইটাকে ক্যালকুলেট করছি, একটা একটা এনার্জি ক্যালকুলেট করছি, যে এনার্জিটা হয়তো অ্যাজ এ ফাংশন অফ আর, বা এটাকে মানে ই দিয়েও লিখতে পারো, বা অনেক সময় এটাকে ইউ দিয়েও এক্সপ্রেস করতে পারো। আগের দিন আমি কি লিখেছিলাম, ই না ইউ, কি লিখেছিলাম, ইউ নাকি? ইউ লিখেছিল। আচ্ছা স্যার ঠিক ইউ আছে, লিখেছেন। হ্যাঁ। আর ইউ যেটা ধরো এই যে এনার্জিটা, সেই এনার্জিটা হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন বলে আমি নেগেটিভ সাইন দিয়ে এক্সপ্রেস করব। আর এই মানে একটা জিনিস একটু বলে নিই যে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি বলি, এনার্জি এবং এনথালপির মধ্যে কি ডিফারেন্স সেটা তো আমি আগে অলরেডি বলে দিয়েছি। আমি ল্যাটিস এনার্জি নিয়ে কথাবার্তা বলছি। তাহলে ল্যাটিস এনার্জিকে তুমি দু রকম ভাবে ডিফাইন করতে পারো। একটা হচ্ছে যে তোমার ধরো এই ধরো সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল তুমি তৈরি করবে, তাহলে Na প্লাস এবং Cl মাইনাস, 1 মোল Na প্লাস আর 1 মোল Cl মাইনাস, তারা গ্যাসিয়াস অবস্থায় আইসোলেটেড অবস্থায় ছিল, তাদেরকে এনে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে তৈরি করার জন্য যে এনার্জিটা বেরিয়ে গেল, সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি, ল্যাটিস এনার্জি, এটা তুমি দেখতে পারো। অথবা তার রিভার্সটা মানে হচ্ছে তুমি জাস্ট একটা সোডিয়াম ক্লোরাইড 1 মোল করে একটা ল্যাটিসকে ভেঙে, একটা ক্রিস্টালকে ভেঙে Na প্লাস গ্যাসিয়াস অবস্থা এবং Cl মাইনাস গ্যাসিয়াস অবস্থায় জাস্ট বের করে দেওয়া আর কি, সেইটা হচ্ছে তোমার করসপন্ডিং ল্যাটিস এনার্জি, এইভাবে তুমি ভাবতে পারো। এই যে দুটো প্রসেস হচ্ছে একে অপরের জাস্ট সিম্পলি অপোজিট। তাহলে আমি জাস্ট যখন বর্ন ল্যান্ডে ইকুয়েশনটাকে করছি, তখন ধরো দুটো আয়নস, এক ক্যাটায়ন যার পজিটিভ চার্জ হচ্ছে প্লাস জেড, আর একটা অ্যানায়ন যার চার্জ হচ্ছে তারা মাইনাস জেড, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে তার কাছে আসছে। আবার অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছিল যে তাদের যে মানে ইলেকট্রন ক্লাউড বা ইত্যাদিগুলো আছে, তাদের মধ্যে পারস্পরিক একটা রিপালশনও থাকতে পারে, মানে ক্যাটায়ন অ্যানায়ন যেমন অ্যাট্রাকশন থাকতে পারে, ক্যাটায়ন বা অ্যানায়ন তাদের থেকে রিপালশন হতে পারে, ইন্টার ইলেকট্রনিক রিপালশন ইত্যাদি হতে পারে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে দুটো আইসোলেটেড ক্যাটায়ন এবং অ্যানায়ন ছিল, তাদেরকে তুমি কাছাকাছি নিয়ে আসার জন্য তোমার যেমন একটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স থাকছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটা কুলম্বিক ঠিক নয়, সাম কাইন্ড অফ একটা রিপালসিভ ফোর্স থাকছে। এই দুটোকে কম্বাইন করে তুমি বেসিক্যালি এই ইন্টারাকশন এনার্জিটাকে পাচ্ছিলে। আর এই ইন্টারাকশন এনার্জির অপোজিটটা তুমি জাস্ট বলবে ল্যাটিস এনথালপি, কারণ নতুন কনভেনশনে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জিটাকে পজিটিভ হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ একটা ক্রিস্টালকে ভেঙে
তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে আলাদা করতে যে এনার্জিটা লাগছে সেইটাকে তার ল্যাটিস এনার্জি হিসেবে ডিফাইন করা হচ্ছে, এবং এটা অবশ্যই এনার্জি লাগবে বলে সেটাকে তার পজিটিভ ধরে নেওয়া হয়। আর আমি কিন্তু এখানে যে এনার্জিটাকে ক্যালকুলেট করবো সেটা নেগেটিভ, তার যদি মানে যে এনার্জিটা আলটিমেটলি পাবো সেইটার যদি তুমি আবার নেগেটিভ করে না, তাহলে জিনিসটা পজিটিভ বেরিয়ে যাবে এবং সেটাই তোমার অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জি হবে। সেটা কোনো ব্যাপার নয়, সেটা একদম একদম লাস্ট স্টেজে ওই নেগেটিভটাকে পজিটিভ করে দিলেই তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এই যে ইন্টারাকশন এনার্জিটা একটা থেকে তোমার কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, এই কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সের নেচারটা কেমন ছিল? একটা মেডলাগ কনস্ট্যান্ট থাকে, জেড প্লাস জেড মাইনাস অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা আচ্ছা, এখানে ই স্কোয়ারটা আগে লিখে দিই, জেড প্লাস জেড মাইনাস ইন্টু ই স্কোয়ার ই স্কোয়ার ইন্টু ধরো এই এন এ মানে তোমার বেসিক্যালি অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই তোমার এসআই ইউনিটে করলে 4 পাই এপসাইলন 0 ইন্টু আর। এই যে টার্মটা, এই টার্মটা তোমার বেসিক্যালি যে কুলম্বিক অ্যাট্রাকশন, কুলম্বিক অ্যাট্রাকশন একটা টার্ম থাকে। আর কি থাকে? আর একটা রিপালশন টার্ম থাকে। সেই রিপালশন টার্মটা হচ্ছে বিজ্ঞানী বর্ন তিনি যেরকম ভাবে লিখছেন আমরা সেইটুকু বলছি, যে একটা তোমার অবশ্যই অ্যাভোগাড্রো নাম্বার থাকবে, একটা ধরো বি রইল, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বিটাকে তুমি আগেও লিখতে পারতে, আর তার সঙ্গে একটা এই আর টু দি পাওয়ার এন বলে একটা টার্ম লিখছি। এই এনটা তার ভ্যালুটা হচ্ছে তোমার একটা বেশ এটা বেসিক্যালি পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু তার ইউজুয়ালি হয়, তো তার ভ্যালুটা কিন্তু কেস টু কেস নির্ভর করবে, এবং কোন কেসে এন এর ভ্যালু কি হয় সেটা বেসিক্যালি ওই যে আয়নগুলো তার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা কার মতো, এটা হিলিয়ামের মতো না নিয়নের মতো নাকি তোমার আর্গন ক্রিপ্টন না জেননের মতো, তার মতো করে এন এর ভ্যালু যথাক্রমে 5, 7, 9, 10, 12 ইত্যাদি হয়, সেটা আমরা আগের দিন আলোচনা করে নিয়েছিলাম। তাহলে এইটা, তাহলে এইখানে দেখো, এইখানে যে যে টার্মগুলো তুমি অ্যাকচুয়ালি ইউজ করছো সেইটা একটুখানি বলে নিই। যে এটা হচ্ছে তোমার বিখ্যাত মেডল্যাং কনস্ট্যান্ট, MEDELUNG, মেডল্যাং কনস্ট্যান্ট। আর এনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনটাকে বলা হয় বর্ন এক্সপোনেন্ট, বর্নস এক্সপোনেন্ট। আর বাকি টার্মের মানেগুলো তোমার বেসিক্যালি পরিষ্কার। জেড প্লাসটা হচ্ছে তোমার চার্জ অফ ক্যাটায়ন, জেড মাইনাসটা হচ্ছে চার্জ অফ অ্যানায়ন, ইটা ইলেকট্রনিক চার্জ তুমি জানো, এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার তুমি জানো, অ্যাভোগাড্রো নাম্বার এইটা, অ্যাভোগাড্রো নাম্বার থেকে বলা ভালো এটা হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বলা ভালো, একটা ইউনিট থাকবে কিন্তু অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স এইটা। আর তোমার ধরো আর তো বাকি সব আছে, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, চার্জ এটা আছে। আর তোমার কি আছে করে এপসাইলন 0, এটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, তার তো ভ্যালু তুমি জানো 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। আর বাকি সব মানে আচ্ছা, এ যেটা এই মেডলাইন কনস্ট্যান্ট তার যে ভ্যালুগুলো কি কি হতে পারে সেটা বেসিক্যালি নির্ভর করে কেমন টাইপের স্ট্রাকচার তার উপরে। সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার হলে এর ভ্যালু 1.748, সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার হলে 1.763 ইত্যাদি ইত্যাদি করে আমরা কি টাইপের স্ট্রাকচার তার মতো করে মেডলাইন কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছি। আর কেমন তোমার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন তার উপরে নির্ভর করে বন্ড এক্সপয়েন্টের ভ্যালু আমরা বলে দিয়েছি। আচ্ছা এবারে দেখো এইখানে, এবারে আমি যদি এটাকে প্লট করার চেষ্টা করি, এদিকে আর লিখলাম আর এদিকে ধরো তোমার ইউ আর লিখলাম, এটা তাহলে এই প্রথম টার্মটা হচ্ছে অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশনটা কেমন না, ওটা বেসিক্যালি -1/r এর সঙ্গে যাচ্ছে, অর্থাৎ এইটা তোমার বেসিক্যালি হচ্ছে এই রকম একটা ছবি দিচ্ছে যেটা 1/r এর মতো করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে এইটা হচ্ছে 1/r টু দি পাওয়ার n, এই n এর ভ্যালুটা ওটা কেস টু কেস নির্ভর করে, যেটা আমি মানে বলেছিলাম আর কি। তোমার ধরো এই যে অ্যানায়নটা তুমি কনসিডার করছো, বা অ্যানায়ন বা ক্যাটায়ন যা কিছু তুমি বলো, মানে যে মানে তোমার এই যে যে আয়নটা তুমি কনসিডার করছো আর কি,
সেই আয়নটার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন। যদি তোমার এমন হয় যেটা হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটা হচ্ছে তোমার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, আর এইটা হচ্ছে ভ্যালু অফ এন। এইটা হিলিয়ামের মতো হলে সেটা 5 হয়, নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন হলে সেটা 7 হয়, তারপরে আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন যদি তোমার হয় তাহলে সেটা 9 হয়, ক্রিপ্টনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার 10 হবে, আর হচ্ছে জেননের মতো যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয় সেটা হচ্ছে তোমার টোটাল 12 হবে। তাহলে জাস্ট এই আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা কোন ইনার গ্যাসের মতো, তার করসপন্ডিং বন্ড এক্সপোনেন্টের ভ্যালু তুমি কতটা দেখেছো। আর যদি এরকম হতো, ধরো আমি সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের স্ট্রাকচার যদি আমি বলি, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে তোমার কে কে থাকছে না Na প্লাস থাকছে, যার ইলেকট্রনিক কনফিগারেশনটা নিউনের মতো, আর Cl মাইনাস থাকছে যার ইলেকট্রনিক কনফিগারেশনটা আর্গনের মতো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জন্য যখন তোমার এনটা দরকার পড়বে তখন অ্যাভারেজ নিতে হবে। তাহলে এখানে জাস্ট এনটা নিতে হবে তোমার, এই নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেলে সেটা 7 হয়, আর আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পেলে 9 হয়। তাহলে 7 + 9/2, অর্থাৎ এনটাকে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার ডিটারমাইন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করার জন্য তোমাকে এনটা কিন্তু 8 নিয়ে স্টার্ট করতে হবে, তখন এই অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বলতে হবে। এটা আমরা আগের দিন বলেছিলাম। তাহলে দেখো এই যে অ্যাট্রাকটিভ পার্টটা, এই অ্যাট্রাকটিভ পার্টটা কোনটা না, বেসিক্যালি এটা -a জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 4πε0r। এইটা হচ্ছে তোমার সকল এই 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 যে ছবিটা এঁকেছে সেইটা, এই পার্টটা, ঠিক আছে, 4πε0r। এইটা হচ্ছে তোমার অ্যাট্রাকশন। আচ্ছা, রিপালশনটা কেমন দেখতে হবে? রিপালশনটা আরো স্ট্রং। রিপালশনটা তোমার দেখতে হচ্ছে বেসিক্যালি এরকম। এটা কেমন দেখতে? এটা হচ্ছে তোমার Na/b/r⁴ এর মতো দেখতে। এটা অলওয়েজ নেগেটিভ তোমার। এই টার্মটাকে যদি তুমি দেখো তাহলে আর যখন টেন্ডস টু ইনফিনিটি সেটা জিরোর দিকে যাচ্ছে, আর যখন আস্তে 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 জিরোর দিকে আসবে তখন এই জিনিসটা হচ্ছে -ইনফিনিটির দিকে যাবে। তাহলে এইখানে এনার্জিটা কিন্তু জিরো বলো, এইটা -ইনফিনিটির দিকে যাচ্ছে, আর উল্টোর দিকে Na/b/r⁴ সেটা পজিটিভ জিনিস। তো তাহলে পরিষ্কার দেখো, আর এন মানে আর যদি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তাহলে জিনিসটা জিরো, আর টেন্ডস টু জিরোর দিকে যেতে একটা +ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর এটা আচ্ছা, এবারে তুমি রেজাল্টেন্ট ছবিটা যখন দেখবে, রেজাল্টেন্ট ছবিটা কেমন দেখতে না, তোমার দেখবে একটা একটা -1/r আর একটা 1/r⁵ বা r⁵ ইত্যাদি যদি থাকে, তাহলে প্রথম দিকে তোমার সকল এইটা ডমিনেট করবে, এই অ্যাট্রাকশনটা ডমিনেট করবে, আর তারপরে যখন এটা খুব ছোট হয়ে যাবে তখন দেখবে তোমার রিপালশনটা ডমিনেট করবে করে তুমি একটা ওভারঅল ছবি পাবে। ওভারঅল ছবিটা হচ্ছে তোমার সকল এই ধরনের দেখতে। তাহলে জাস্ট ধরো এইখানে ক্যাটায়ন আছে আর একটা অ্যানায়ন দূর থেকে আসছে, তাহলে সে একটা পোটেনশিয়াল এনার্জি ফিল করবে, যেটা তোমার বেসিক্যালি এইটা দেখতে, এবং এইটাই হচ্ছে তো সকল এই ইউ আর যেটা তার করসপন্ডিং ফর্মটা। তবে রেজাল্টেন্ট ছবিটাকে এঁকে ফেলেছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যখন কোনো একটা আয়নিক কম্পাউন্ড থাকবে সে কোন ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবে না, একটা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, যে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সে পোটেনশিয়াল মানে টোটাল এনার্জিটা মিনিমাম হয়। তো তোমাকে বুঝবে এটা এটা সাম কাইন্ড অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে মানে একটা অ্যাট্রাকশন একটা রিপালশন মিলে তোমার ওভারঅল এটা ভিআর বা ইউআর তুমি লিখছো। তাহলে যে কোনো একটা স্টেবল সিস্টেম সে তার মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকতে থাকতে চেষ্টা করবে। তাহলে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে তোমার একটা করসপন্ডিং ডিস্টেন্স বের করতে হবে, লেসটা সেটা হচ্ছে r0, যখন কিনা পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম, ঠিক আছে। তা সেইটা হবে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সটা। তাহলে আমি এখানে যে আরটা লিখবো, তাহলে আর এর জায়গায় নিশ্চয়ই সেই ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সটা লিখতে হবে, একটা আরবিট্রারি ভেরিয়েবল আর তো লিখে লাভ নেই। তাহলে তোমার অ্যাকচুয়ালি যখন ল্যাটিস তৈরি হবে তখন সে কোন ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে না, একটা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে যেখানে গেলে তার পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়, ঠিক আছে। তাহলে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি বের করার জন্য তোমাকে কি করতে হচ্ছে না, এই যে ইউ আর যেটা আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তোমাকে জিরো করতে হবে। তাহলে যেটা কথা সেটা হচ্ছে টু ফাইন্ড, তাহলে টু ফাইন্ড দ্য interionic separation, to find the equilibrium intermolecular separation where potential
এনার্জি ইজ মিনিমাম, উই পুট কি না, তোমাকে ইউ আরটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তুমি জিরো করে দাও, তা কি দাঁড়াচ্ছে না ডি ডি আর মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বাই হচ্ছে 4πε0 r প্লাস বি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই r টু দি পাওয়ার n, এইটা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। তাহলে এবারে এটা করলে কি হচ্ছে, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার বাই এইটা বাই হচ্ছে 4πε0 ইন্টু আর স্কোয়ার হয়ে গেল, তখন তুমি ডেরিভেটিভটাকে করছো, আর এইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস এন বি এন এ বাই আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। দেখো ডেরিভেটিভটা বুঝতে পারলে কিনা, দেখো যে তুমি এই 1/r এর ডেরিভেটিভ মানে হচ্ছে মাইনাস 1/r স্কোয়ার, তাহলে এই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছে, 1/r স্কোয়ার হয়ে গেছে, আর 1/r টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস n বাই আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান, মানে তুমি ওটাকে আর টু দি পাওয়ার মাইনাস n করে দাও, মানে এক্স টু দি পাওয়ার n হলে সেটা n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয় ডেরিভেটিভ করলে, তাহলে এটা হচ্ছে মাইনাস n ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস n মাইনাস ওয়ান, তার মানে নিচে হয়ে গেল আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো। আর এবারে এইখানটা আমাকে বের করতে হবে কি না, মানে এইটা জিরো কখন হচ্ছে, যখন কিনা আর হচ্ছে তোমার আর জিরো, এটা কখন হবে না, যখন আরটা হচ্ছে তোমার আর জিরো, ঠিক আছে তো। তাহলে এইটা জিরো হচ্ছে কখন না, যখন তোমার আরটা ইকুয়াল টু আর জিরো, তাহলে সেইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বল লেন্থটা হয়ে যায়। তাহলে এইটা ইকুয়াল টু জিরো যখন করছো, এই আরটা কিন্তু তোমার বেসিক্যালি আর জিরো, তাহলে এই আরটা আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার আর জিরো, যেখানে আর জিরো ইজ দ্য ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স বা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স কি বলি, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স কার অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আচ্ছা, এবারে এইখান থেকে আমি প্রথম যে কাজটাকে করব, বি এর ভ্যালুটাকে একটু বের করে দিই, কারণ আমি চাইছি আমার ইকুয়েশনে বিটা না থাকুক। তাহলে সেইখান থেকে তুমি জাস্ট বিটাকে বের করে নাও। বিটা বের করলে কি দাঁড়াবে, তুমি এইটা ডান দিকে নিয়ে চলে যাও, বিটাকে রেখে বাকিগুলো সব এদিকে পাঠিয়ে দাও, তাই পাঠিয়ে দিলে এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0, একটা এন তোমার এই এনটা এখানে চলে এলো, ইন্টু তার সাথে এটা থাকছে আর জিরো এন প্লাস ওয়ান, দুই বাদ চলে গেলে আর জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে তোমার বি এর ভ্যালু বেরোলো। মানে এই যে বি, যেটা সকল যখন আমি রিপালশন টার্মটা লিখেছিলাম তার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছিল সেটা বি, সেই বি এর এক্সপ্রেশনটা তুমি এখান থেকে পেয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা, এবারে তা যদি পেয়ে যাই তাহলে নাও ইউ তার যে মিনিমাম ভ্যালুটা, অর্থাৎ তোমার এই যে ডেপথটা, এটাকে আমি ধরো ইউ মিনিমাম বলছি। তাহলে ইউ মিনিমামটা কখন পাবো, যখন আর ইকুয়াল টু আর জিরো, তাহলে ইউ মিনিমাম অ্যাট আর ইকুয়াল টু আর জিরোতে আর কি, সেইটা এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তো সেটা কত হবে, দেখো এই যে এক্সপ্রেশন ছিল এই ইউটা, সেখানে তুমি জাস্ট বি এর মানে একটা হচ্ছে 8টাকে আর জিরো বসাবে, কারণ 8টাকে আর জিরো করার জন্যই বি এর যে ভ্যালুটা বেরোয় তুমি সেটাকে বের করে ফেলে, তাহলে 8টাকে আর জিরো বসাও আর বি এর ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলে কি হলো, এটা মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 4πε0, এটা আর জিরো, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে অ্যাভোগাড্রো নাম্বারটা যেমন আছে রাখি, বি এর জায়গায় লিখে দিলাম এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার ইন্টু আর জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 4πε0 এন, তাহলে এন এ হলো, বি হলো, আর তার সঙ্গে কি ছিল না, একটা নিচে আর জিরো টু দি পাওয়ার এন ছিল। এই যে আমার এইখানে যে এইখানে এই যে আরটা ছিল, এটা আর জিরো টু দি পাওয়ার এনটা অ্যাজ ইউজুয়াল যেমন রাখে তোমাকে রেখে দিতে হবে এটা। তাহলে তুমি খেয়াল করো, এখানে যদি মাইনাস এই অ্যাভোগাড্রো নাম্বার টাকে কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে আচ্ছা মাইনাস এটাকে জাস্ট রেখে দাও, জেড প্লাসটাকে রাখো, জেড মাইনাসকে রাখো, ই স্কোয়ার রাখো, অ্যাভোগাড্রো নাম্বার রাখো, এগুলো সব তোমার জাস্ট থেকে যাচ্ছে এইটা।
আচ্ছা, তার সাথে হচ্ছে ডিনোমিনেটরে হচ্ছে 4πε0, সরি, 4πε0 রেখে দাও, 4πε0 হলো। আচ্ছা, এবারে দেখো তুমি এইখানে এই r0টাকে যদি এখানে তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকছে কত, এটা 1, আর এটা একটা মাইনাস, এখানে r0 টু দি পাওয়ার n-1, এখানে r0 টু দি পাওয়ার n, নিচে তাহলে 1 বাই একটা r0, এটা তো থাকছিল, শুধু এই যে nটা এটা কাছে রয়ে গেছে 1 মাইনাস 1 বাই n, এইটা। এইটা হলো তোমার সকল এই মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তোমার করসপন্ডিং মিনিমাম এনার্জিটা, সেটা এইটা। এবার এটা কি, এটা দেখো, এটা পরিষ্কার দেখতে হচ্ছে এই এনার্জিটা নেগেটিভ। তার কারণটা হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা যখন কাছাকাছি এসে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সের মধ্যে আসছে, তখন তার এনার্জিটা লোয়ার্ড হচ্ছে, এবং এনার্জিটা লোয়ার্ড হয়ে কিরকম ভাবে লোয়ার্ড হচ্ছে, এই যে এরকম একটা এতখানি লোয়েস্ট এনার্জি তোমার এরকম একটা জায়গায় পৌঁছেছে। তাহলে এবারে তোমার ল্যাটিসটাকে ভাঙতে গেলে তোমাকে কি করতে হবে, তাহলে এইখান থেকে এনার্জিটাকে দিয়ে তোমাকে জাস্ট এই জায়গায় নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ ল্যাটিসটাকে ভেঙে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থা নিয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা দিতে হয়, সেটাকে যদি তুমি ল্যাটিস এনার্জি বলে ডিফাইন করো, তাহলে ল্যাটিস এনার্জি নাথিং বাট দ্য অপোজিট অফ দিস ওয়ান, এইটা। ঠিক আছে। আচ্ছা, প্রথমে কথা বলি যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তুমি জাস্ট বর্নল্যান্ড ইকুয়েশন বলতে পারো, আর এইখান থেকে জাস্ট এর নেগেটিভটা হয়ে যাবে তোমার বেসিক্যালি ল্যাটিস এনথালপি। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে তোমার ফেমাস বর্নল্যান্ড ইকুয়েশন, এইটা। আর ল্যাটিস এনার্জি তাহলে কি হচ্ছে না, ল্যাটিস এনার্জি তুমি করতে এটাকে ই ল্যাটিস এরকম ভাবে নাম দাও, সেটা বেসিক্যালি মাইনাস ইউ মিনিমাম, যেখানে আর হচ্ছে আর ইকুয়াল টু r0, এইটা। তো সেটা কি হবে, জাস্ট প্রথমে যে মাইনাস সাইনটা ছিল, মাইনাস সাইনটা তুমি বাদ দিয়ে দিলে, এটা a z প্লাস z মাইনাস স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বাই 4πε0 ইন্টু 1 মাইনাস 1 বাই n। এইটা হচ্ছে তোমার সকল ল্যাটিস এনার্জির এক্সপ্রেশন। আর এবার টেম্পারেচার যদি 0 কেলভিনের খুব কাছাকাছি হয়, তাহলে ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি তারা সমান হয়। আর তাই যদি না হয়, তাহলে ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপির মধ্যে যে বিশেষ তফাৎটা আছে, সেটা তুমি জানো, সেটা সেই মতো করে বসিয়ে, মানে এইচ এবং ইউ এর মধ্যে যে তফাৎ আর কি, এখানে সেই তফাৎটা আছে, সেটা তুমি বসিয়ে দিতে পারো। ঠিক আছে। ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি, হ্যাঁ বলো বলো। স্যার নিচে যে r0টা ছিল, হ্যাঁ r0 আছে তো, r0 আছে। হ্যাঁ, এখানে একটা বলে নি যে when temperature tends to 0 Kelvin, then a lattice energy is equal to তোমার বেসিক্যালি সকল ল্যাটিস এনথালপি, সেটাকে এইরকম ভাবে লিখতে পারো, ডেল্টা এইচ ল্যাটিস, এটার সঙ্গে লিখতে পারো আর কি। ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি তারা কিন্তু বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি এই বর্নল্যান্ডে ইকুয়েশন আগের দিন আমি অনেকটাই করেছিলাম, আজকে আমি একটাখানি গুছিয়ে জাস্ট এই যে একটা কুলম্বিক অ্যাট্রাকশন ছিল, আর এইটা হচ্ছে তোমার সকাল একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, তাদের ব্যালেন্সিং করে তোমার পোটেনশিয়াল এনার্জিটা, মানে সকাল ইন্টারাকশন এনার্জিটা সে একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, যে ডিস্টেন্স হচ্ছে এই সকাল পোটেনশিয়ালের যে একটা মিনিমাম, সেটাই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ইন্টার আয়নিক সেপারেশন। তাই ইকুইলিব্রিয়াম ইন্টার আয়নিক সেপারেশনে তোমার একটা স্টেবিলাইজেশন হচ্ছে, অর্থাৎ এনার্জিটা নেগেটিভ হচ্ছে। তাহলে ঠিক, তাহলে আমাকে যদি ল্যাটিসটাকে ভাঙতে হয়, তাহলে কি হবে, এইখান থেকে এতখানি এনার্জি দিলে তুমি ল্যাটিসটাকে ভাঙতে পারবে, সেটাই হচ্ছে তোমার ল্যাটিস এনার্জি। আর 0 কেলভিন যখন হবে, তখন ল্যাটিস এনার্জি এবং ল্যাটিস এনথালপি দুটোই হচ্ছে তোমার সমান হচ্ছে করে, যে ইকুয়েশনটা পেলে সেটাই হচ্ছে তোমার বর্নল্যান্ডে ইকুয়েশন। মানে আগের ইকুয়েশনটা বলতে পারো বর্নল্যান্ডে ইকুয়েশন, তার নেগেটিভ করে দিলে তুমি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ল্যাটিস এনার্জিটা। দেখো, যা বলেছে এখন পর্যন্ত পরিষ্কার তো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে ওই NaCl এর ক্ষেত্রে যখন আমরা আলাদা আলাদা করে দেখছিলাম ওই ইলেকট্রোস্ট্যাটিক মানে কুলম্বিক ওই ইন্টারাকশনটাতে কি কি টেক পার্ট করছে, ওখানেও তো আমরা অ্যাট্রাকশনের জন্য একটা পার্ট পাচ্ছিলাম আর রিপালশনের জন্য পার্ট পাচ্ছিলাম। এখানে যে রিপালশনটা বলা হচ্ছে, ওটা ওই মানে ক্যাটায়ন অ্যানায়নের যে আর কি ইলেকট্রন যেগুলো রয়েছে ওদের নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের বাইরে, ওই ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশনের কথাটা ওখানে কনসিডার করা হচ্ছে। একদমই একদমই একদমই।
মানে ক্যাটায়ন পজিটিভ আচ্ছা চার্জ আচ্ছা অ্যানায়ন নেগেটিভ চার্জ তাদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন এই পুরো পার্টটাই হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবারে হচ্ছে যখন তোমার হ্যাঁ ক্যাটায়ন পাশাপাশি এলো, তাহলে এনএ প্লাসের ক্ষেত্রে তো বাইরে 10টা ইলেকট্রন পড়ে আছে, বা সিএল মাইনাসের ক্ষেত্রে বাইরে 18টা ইলেকট্রন আছে। এবার সেই ইলেকট্রনগুলো একে অপরকে রিপেল করবে। হ্যাঁ, সেই পার্টটা হচ্ছে তোমার সকালে এই রিপালশন পার্টের মধ্যে, মানে বি বাই আর টু দি পাওয়ার এন যে পার্টটা আছে আর কি, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? না স্যার ওটা হ্যাঁ ওখানে ওই রিপালশনটা ওই বাইরে যেটা আলাদা করে আমরা অ্যাড করছি ওই এন এ বি বাই হুম, আর টু দি পাওয়ার এন ওখানে কনসিডার করা হচ্ছে তাহলে যে হ্যাঁ আমরা ওই ওখানে করা আহ, হচ্ছে। আর প্রথম পার্টের তাহলে মধ্যে আমরা যে ওই না, প্রথম পার্টের মধ্যে ওই তো ধরো তোমার সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে এনএ প্লাস ক্যাটায়ন সিএল মাইনাস অ্যানায়ন তারা একটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড আছে। এবারে এনএ প্লাস রিপেল করবে, সিএল মাইনাস রিপেল করবে, আর এনএ প্লাস সিএল মাইনাস অ্যাট্রাক্ট করবে। তাহলে সেই যে ক্যাটায়ন অ্যানায়ন অ্যাট্রাকশন, ক্যাটায়ন ক্যাটায়ন রিপালশন, অ্যানায়ন অ্যানায়ন রিপালশন, এই পুরো পার্টটাই হচ্ছে প্রথম যে পার্টটা, যেটা আমি কুলম্বিক অ্যাট্রাকশন বলছি, যেটা ওই মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস এন এ স্কোয়ার বাই 4πε0 আর তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পারছো তো? মানে আমার হ্যাঁ যে হ্যাঁ একটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন অপোজিটলি চার্জ, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করলো, ক্যাটায়ন ক্যাটায়ন রিপালশন হলো, অ্যানায়ন অ্যানায়ন রিপালশন হলো। এই পুরো পার্টটাই কিন্তু তুমি সকল এই ফার্স্ট টার্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, এই যে কুলম্বিক অ্যাট্রাকশন যেটা বলছো তার মধ্যে তুমি ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ, এইটা মানে ওই যে মেডলাগ কনস্ট্যান্টের থ্রু দিয়ে। হ্যাঁ, আমি ওই যে মানে ওই যে যেটা বলেছি না সোডিয়াম করে রেখে আগের দিন যেমন ক্যালকুলেশন করে দেখাচ্ছিলাম, এটা। আর এই হ্যাঁ পরের স্যার পার্টটা যেটা হলো, পরের পার্টটা হলো যে ধরো এনএ প্লাস এবং সিএল মাইনাস ধরো কাছাকাছি এলো ডিউ টু কুলম্বিক অ্যাট্রাকশন। এবারে কথাটা হচ্ছে এনএ প্লাসের তো ইলেকট্রন আছে, আবার সিএল মাইনাসের তো ইলেকট্রন আছে, সেই ইন্টারনাল ইলেকট্রনস গুলো তারা তো একে অপরকে রিপেল করবে। তো সেই রিপালশনটা আমি কোথা থেকে ধরবো, সেটা তুমি আগে ধরিনি। তো সেইটাই হচ্ছে তোমার ওই এন এ বি বাই আর টু দি পাওয়ার এন এই পার্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে দেখো তাহলে যেটা হলো সেটা হচ্ছে তোমার বর্নল্যান্ড ইকুয়েশন, এবং সেখান থেকে ল্যাটিসিয়ানকে তুমি ক্যালকুলেট করলে। আচ্ছা, এবারে যেটা তুমি এই যদি ফার্স্ট ইয়ারে ফিজিক্যাল কেমিস্ট্রি আমার কাছে পড়ো, তাহলে আমরা গেসিয়াস স্টেট পড়ানোর সময় একটা ইন্টারমলিকুলার ইন্টারাকশনস বলে একটা চ্যাপ্টার লিখেছিলাম বা পড়েছিলাম, যেখানে তোমার ওই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেখানে তুমি দেখেছিলে যে সকাল নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলসের মধ্যে যে অ্যাট্রাকশনটা, যেটা বেসিক্যালি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, সেটা তোমার 1/r⁶ এর সঙ্গে যায়। আর রিপালশন পার্টটা সেটা কিন্তু তুমি লেনার জন পোটেনশিয়াল হতে সেটা 1/r⁴ এর সঙ্গে যেত। এবার আমরা এরকম একটা কমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে এই যে অ্যাট্রাকশনটা যে 1/r⁶ এর সঙ্গে যায় সেটা ওয়েল এস্টাবলিশড, কিন্তু রিপালশনটা কি 1/r⁴ এর সঙ্গেই যাবে, এটা কিন্তু নট ওয়েল এস্টাবলিশড। এবং সেটা কেউ 1/r⁴ এর বদলে 13, 14, 15, 16, 17 যা খুশি তুমি ভাবতে পারো। এবার তারপরে আমি একটা বাকিংহাম পোটেনশিয়াল বলে একটা পোটেনশিয়াল বলেছিলাম, যেখানে অ্যাট্রাকশনটা 1/r⁶ এর সঙ্গে যাচ্ছে, কিন্তু রিপালশন পার্টটা সেটা বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ইন নেচার। মানে এক্সপোনেনশিয়াল ইন নেচার কেন? তার কারণটা হচ্ছে এই যে সকল আমি এই বন্ড এক্সপোনেন্টের থ্রু দিয়ে ইন্টার ইলেকট্রনিক রিপালশন, সেটাকে তুমি জাস্ট এন এ বি বাই আর টু দি পাওয়ার এন হিসেবে লিখলে, এবার এটা কেনই বা 1/r⁴ এর মতো করে যাবে, এরকম যাওয়ার কথা নয়। কেন যাওয়ার কথা নয়? কারণটা হচ্ছে যে তুমি যদি ওয়েভ মেকানিক্যাল মডেলে ভাবো, তাহলে ইলেকট্রন মানে বেসিক্যালি ইলেকট্রন ক্লাউড। এবং তুমি যখন ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট বা ইত্যাদি দেখেছো, তুমি দেখেছো যে সকাল ইলেকট্রন ডেনসিটিটা নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ে তার সঙ্গে সঙ্গে সে বেসিক্যালি কিন্তু এক্সপোনেনশিয়ালি কমে। মানে নিউক্লিয়াস থেকে যখন আমি তোমার লার্জ আর এ তুমি যেটা দেখতে পাবে ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট বা ইত্যাদি থেকে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন ডেনসিটিটা, সেইটা কিন্তু নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে চলে গেলে সেটা বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি ডিকে করে। তাহলে এবারে যেহেতু ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা মানে বেসিক্যালি ইলেকট্রন ক্লাউড রিপালশন, ইলেকট্রন ক্লাউডটা যদি তার আর ডিপেন্ডেন্সটা এক্সপোনেনশিয়াল ইন নেচার হয়, এক্সপোনেনশিয়ালি ডিকেইং হয়, তাহলে এক্সপেক্টেড হচ্ছে যে ইন্টার ইলেকট্রনিক রিপালশন যে এনার্জিটা সেটাও হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ইন এনার্জি হবে। বিজ্ঞানী মায়া তার মাথায় এটা স্ট্রাইক করলো। স্ট্রাইক করার জন্য তিনি কি করলেন, যে বল ন্যান্ডে ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটাকে ইমপ্রুভ করলেন,
ইমপ্রুভ করে যে ইকুয়েশনটা পাওয়া গেল সেটাই হচ্ছে বর্ন মায়ার ইকুয়েশন। তাহলে সেইটা নিয়ে আমাদের 2-4টা কথাবার্তা এখন বলতে হবে। নেক্সট আমি যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে তোমার বর্ন মায়ার ইকুয়েশন। বর্ন মায়ার ইকুয়েশন, আচ্ছা, এটা হচ্ছে বর্ন মায়ার ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি অ্যান ইমপ্রুভমেন্ট অফ বর্ন ল্যান্ডে ইকুয়েশন। মানে বর্ন ল্যান্ডে ইকুয়েশন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমার বর্ন মায়ের ইকুয়েশন। এখানে কি বলা হচ্ছে, এখানে একটা বলা হচ্ছে যে কুলম্বিক অ্যাট্রাকশন যেটা আমি বলছিলাম, কুলম্বিক অ্যাট্রাকশন এইটা একই রাখবো, মানে বর্ন ল্যান্ডে ইকুয়েশন যেটা ছিল, বর্ন ল্যান্ডে ইকুয়েশনে যে কুলম্বিক অ্যাট্রাকশন ছিল সেটাই থাকবে, রিমেন্স দ্য সেম এইটা। কিন্তু যেটা তোমার ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন যেটা আমার লেখা হয়েছিল আর ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য যেটা অরিজিনেট করেছিল আর কি, বা আমি এটা বলি ইন্টার ইলেকট্রনিক রিপালশন এইভাবে বলি, ইন্টার ইলেকট্রনিক রিপালশন যেটা এইটা, এইটা হ্যাজ টু বি মডিফাইড, হ্যাজ টু বি মডিফাইড। হ্যাঁ, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হ্যাজ টু বি মডিফাইড। আচ্ছা, কিভাবে মডিফাই করব? এটা কথা হচ্ছে যে তুমি দেখবে জাস্ট মানে একটু কিছুটা মনে আছে কিনা দেখে নাও, তো তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লটটাকে করো, হ্যাঁ, সেখানে এই রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি মানে যেটাকে RDF বলে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটাকে যদি আর এর রেসপেক্টে প্লট করা হয়, আচ্ছা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, তাহলে 1s অরবিটাল যদি তুমি কনসিডার করো, 1s অরবিটাল কেমন হয়, এটা এইরকম ভাবে বাড়ে, বেড়ে সেটা তোমার বেসিক্যালি কি হয় না, এক্সপোনেনশিয়ালি ডিকে করে এইটা। এই যে শেষের দিকটা, এটা কিন্তু তোমার ই টু দি পাওয়ার মাইনাস এই আর বাই একটা কিছু, ধরো এই মানে আমি সেটাকে বলবো যে তোমার আর বাই রো বা এরকম একটা কিছু লিখছি, মানে এটাকে আসলে এক্সপোনেনশিয়াল টার্মস ইউনিটলেস নাম্বার হতে হয়, সেখানে এটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো, অর্থাৎ এই যে শেষের দিকটা দেখো, এটা এক্সপোনেনশিয়ালি ডিকে। তুমি এটা এটা কার ক্ষেত্রে দেখবে, তুমি 1s অরবিটাল দেখো, 2s অরবিটাল দেখো, যাই দেখা না কেন, এই মাঝের জায়গায় একটা পিক বা দুটো পিক বা তিনটে পিক সবই তুমি পাবে, কিন্তু শেষের দিকটা দেখবে সবসময় সেটা এই ই টু দি পাওয়ার মাইনাস আর টাইপের দেখতে। কারণটা কিছুই না, কারণ ওয়েভ ফাংশনটা রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন এটা ই টু দি পাওয়ার মাইনাস আর এর সঙ্গে যায়, সেই জন্য তোমার করসপন্ডিং ইলেকট্রন ক্লাউডটাও কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস, মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে তুমি আলটিমেটলি নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার যেটা বলা হয় মানে ইলেকট্রন ডেনসিটিটা, সেটা কিরকম ভাবে পাল্টাচ্ছে আর কি, সেটা তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল নেচার। তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে ফ্রম দ্য ওয়েভ মেকানিক্যাল মডেল, মানে ইলেকট্রনটাকে পার্টিকেল না ধরে যখন ইলেকট্রনটাকে তুমি ওয়েভ ভাবছো আর কি, ফ্রম দ্য wave mechanical model, it is known that electron density decreases exponentially with increase in distance from the nucleus। তার নিউক্লিয়াসের থেকে ডিস্টেন্স তোমার নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার এই ইলেকট্রন ক্লাউড সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে করে। ফ্রম দ্য ওয়েভ মেকানিক্যাল মডেল ইট ইজ নোন দ্যাট ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি উইথ ইনক্রিজ ইন ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, পার্টিকুলারলি হোয়েন এই আটটা হচ্ছে লার্জ, মানে আটটা যখন বেশি, আসলে যখন আয়নগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করবে তখন তার তুমি ইলেকট্রন মানে তার কোরে ঢুকতে পারবে না, তখন বাইরের দিকে ইলেকট্রনগুলো তারাই বেশি করে, বা বাইরের ইলেকট্রন ক্লাউডটা সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বেশি রিপেল করবে, এবং এই বাইরের দিকটা যেটা
মানে ধরো তোমার এইটা একটা ইলেকট্রন ক্লাউড আর একটা অ্যানায়ন ইলেকট্রন ক্লাউড যখন কাছাকাছি এসে রিপেল করার চেষ্টা করছে, তখন এই যে টেল যে পার্টটা, যেটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং আর কি, সেই পার্টটাই মূলত রিপালশনটাকে করবে এটা। তাহলে এবারে দেখো, যদি এই ইলেকট্রন ডেনসিটির তোমার ডিসটেন্স ডিপেন্ডেন্সটা e⁻⁻r এইরকম ভাবে যায়, তাহলে সেইখান থেকে তিনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে সকাল যেটা ওই মানে যেটা ওই কি বলে ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা কেমন হবে, তাহলে দে সাজেস্টেড that the inter-electronic repulsion energy should have the form inter-electron repulsion energy should have the form না, এই যে রিপালশন সেইটা তোমার হওয়া উচিত হচ্ছে একটা, তারা ফর্ম দিলেন, একটা ধরো এই অ্যাভোগাড্রো নাম্বার যেমন আছে আছে, একটা ধরো কনস্ট্যান্ট সি নেওয়া হলো ইন্টু e⁻⁻r/ρ। তো এইটা হচ্ছে তোমার সকল রিপালশনটা, যেখানে সি অ্যান্ড রো আর কনস্ট্যান্ট। সি এবং রো তারা কনস্ট্যান্ট, এবং সেই সি এবং রো অ্যাকচুয়ালি কি সিগনিফাই করে সিটা জাস্ট ভাবতে হবে না, সেটা আমি জাস্ট বেসিক্যালি বাদ দিয়ে দিতে পারবো আর কি, ওই যখন মিনিমাটাকে বের করবো সেটাকে বাদ দিয়ে দিতে পারবো। এই রোটার ফিজিক্যাল সিগনিফিকেন্স এবং সেই ফিজিক্যাল সিগনিফিকেন্স এটা পরে দেখছি অ্যাকচুয়ালি কি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো তাহলে কি হলো, তাহলে যেটা কথা হচ্ছে আমি বললাম যে এই কুলম্বিক অ্যাট্রাকশন টার্মটা যেমন আছে তেমন থাকবে, ইন্টার ইন্টার ইলেকট্রনিক রিপালশন যেটা আগে ছিল NaB/r⁴ সেই টার্মটা এখন রিপ্লেস হয়ে গেল এইটা। তাহলে নাও দ্য পোটেনশিয়াল এনার্জি is given by u r, কুলম্বিক অ্যাট্রাকশনটা যেমন আছে আছে, মাইনাস a z প্লাস z মাইনাস স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বাই হচ্ছে 4πε0r, এইটা তার সঙ্গে সঙ্গে একটা রইল অ্যাভোগাড্রো নাম্বার c e⁻⁻r/ρ, সরি এটা বাই আর কিছু হবে না, ওইটাই তো একবার, তাহলে NaCe⁻⁻r/ρ এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার এখন তোমার সকল পোটেনশিয়াল এনার্জিটা। আচ্ছা, এবারে আমি আগে যেমন করে এগিয়েছিলাম সেই রকম ভাবে এগোবো, তার আগে ছবিটা দেখে নাও তুমি। এর ছবিটা দেখো কেমন হবে। আচ্ছা, অ্যাট্রাকশনটা তো যেমন আছে তেমন একদম, এটা নতুন করে কিছু নেই। তাহলে আর এর রেসপেক্টে যখন তুমি ইউ আরটাকে প্লট করছো, এটা তোমার 0, তাহলে এইটা তো যেমন করে তোমার কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেটা তো যেমন আছে তেমন থাকবে। এইটা হচ্ছে তোমার এই 1/r এর সঙ্গে -1/r এর সঙ্গে যে টার্মটা থাকছে আর কি সেইটা। আচ্ছা, এবার এক্সপোনেনশিয়ালি ডিকেইং পার্টটা কেমন দেখতে হয়, এই যে টার্মটা এটা কেমন না, এটা e⁻⁻r/ρ, এই যে টার্মটা সেটা বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে দেখো এইখানে যেটা হচ্ছে রিপালশন পার্টটা ছিল, রিপালশন পার্টটা একটুখানি অন্যরকম দেখতে ছিল, এরকম দেখতে ছিল, হ্যাঁ, আর এইখানে রিপালশন পার্টটা এখন এক্সপোনেনশিয়ালি ডিকেইং আর কি, তাই এরকম দেখতে হচ্ছে। এবারে তুমি এইখান থেকে যখন রেজাল্টেন্ট ছবিটা আঁকছো, রেজাল্টেন্ট ছবিটা কেমন দাঁড়াচ্ছে, তোমার বেসিক্যালি এটা এই তোমার আবার তোমার এই ধরনের একটা ফর্ম তোমার বেসিক্যালি তুমি পেয়ে গেলে এটা। তাহলে এবারে দেখো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওভারঅল ইউ আরটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে এখানে ঠিক একই রকম ভাবে একটা ডিস্টেন্স পাবে, লেটস সে r0, যখন তোর পোটেনশিয়ালে যেটা মিনিমাম হবে, আর এই যে মিনিমাম এনার্জিটা সেইটাকে আমি জাস্ট নাম দিচ্ছি ইউ মিনিমাম, যখন আরটা তোমার বেসিক্যালি r0 এইটা। তাহলে আমাকে ওই আগের মতোই আবার ডেরিভেটিভ করে তোমার ওই r0টাকে বের করতে হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থেকে বের করতে হবে। তাহলে আমি সেই ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স বের করার জন্য কেমন করে এগোচ্ছি, টু ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম ইন্টার আয়নিক
separation, we put কি DUR by DR, এইটা তোমার বেসিক্যালি জিরো করতে হবে একদম আগের মতো, যা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে পোটেনশিয়াল এনার্জিটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে। তাই পোটেনশিয়াল যদি মিনিমা দিয়ে যায় তাহলে সেই মিনিমামটা তোমাকে বের করতে হবে এইটা, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু জিরো তুমি করবে। তাহলে কি করে হবে তাহলে দেখো জিনিসটা, কোনো বুঝতে না পারলে বলবে, হ্যাঁ, DDR মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস হচ্ছে এন এ সি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এই পার্টটা ডেরিভেটিভ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর এইটা হয়ে গেল 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে। এখন এটা আর জিরো করে দিলাম কারণ ইকুইলিব্রিয়াম লেন্থে এটা জিরো হয়। আর এইটা হয়ে যাচ্ছে কত তোমার মাইনাস এন এ সি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো, আর নিচে জাস্ট তোমার একটা রো হয়ে গেল, এইটা বেঁচে গেল তোমার জিরো। তাহলে এই পার্টটা ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো, আর উপরের পার্টটা ডেরিভেটিভ করলে -1/রো হয়ে যাবে। তাহলে এইটা তোমার হয়ে গেল, এটা ইকুয়াল টু জিরো। আর এবার এইখান থেকে তুমি কি করবে না, এইখান থেকে তুমি এক কাজ করো, এই সিটাকে বের করে নাও। এইখান থেকে তুমি সিটাকে বের করে নাও, সিটাকে বের করলে কি দাঁড়াচ্ছে, মানে জাস্ট সিটা হচ্ছে তোমার, সিটা হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা, এখান থেকে এনে এনে তোমার বাদ চলে যাবে, তাহলে সিটা হচ্ছে রোটা উপরে চলে গেল, হ্যাঁ, আর এইটা তোমার নিচে চলে এলো। তো আমার এটা দাঁড়াচ্ছে তোমার যেমন ছিল এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর জিরো স্কোয়ার, এইটা আছে, উপরে একটা রো আছে, আর নিচে একটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো আছে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো আছে, এইটা, বা এটা উপরে পাঠিয়ে দিলে ই টু দি পাওয়ার মানে প্লাস আর বাই রো হয়ে যাবে, যা খুশি আর কি। তাহলে তুমি এইখান থেকে দেখো যেটা কি করলে, এই যে এক্সপ্রেশনে, এই এক্সপ্রেশনে তুমি জাস্ট সিটা, মানে এখান থেকে তুমি সিটাকে বের করে নিচ্ছ, তাহলে এনে এনে কেটে চলে গেলে সিটা হয়ে যাবে, এখানে উপরে রো চলে যাবে আর নিচে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো হয়ে যাবে, এটা। তাহলে এখান থেকে তুমি সি এর ভ্যালুটাকে বের করে ফেললে, এটা। তাহলে নাও the minimum potential energy is given by u minimum, কখন না, যখন আরটা তোমার বেসিক্যালি আর জিরো, মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার অ্যাভোগাড্রো নাম্বার বাই 4 পাই এপসাইলন 0 আর জিরো, এইটা প্লাস হয়ে গেল তোমার এন এ ছিল, সি এর জায়গায় তুমি বসাচ্ছ কি না এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার রো ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো আর বাই রো, মানে এটা 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 না, এটা অ্যাকচুয়ালি আরটা আর জিরো হয়ে গেছে, হ্যাঁ, এটা এটা আমার উপরের এতেই লেখা উচিত ছিল, এটা কিন্তু আর জিরো হয়ে গেছে। এটাও কিন্তু তোমার বেসিক্যালি যখন এটা জিরো করে ফেললে আরটা কিন্তু তোমার বেসিক্যালি আর জিরো হয়ে গেছে, হ্যাঁ, আর জিরো হয়ে গেছে। তাহলে কি হলো, তাহলে যেটা হচ্ছে মানে এইখানে তোমার যেটা কথা যে এন এ সি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই রো, তাহলে এন এটা যেমন রেখেছে, সি এর ভ্যালুটাকে বসালাম, সি এর ভ্যালুটা বললো কত এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার রো ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর জিরো বাই রো, আর তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস আর জিরো বাই রোটা তোমার আছে। তাহলে এই দুটো কেটে চলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস তুমি এ জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার এন এ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর জিরো, তুমি কমন নিয়ে নাও, পড়ে থাকছে কত না 1 মাইনাস রো বাই আর জিরো, এই যে তোমার ইউ মিনিমাম অ্যাট আর ইকুয়াল টু আর জিরো, তার একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে,
এই ইকুয়েশন তুমি পেয়ে গেলে, ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই ইকুয়েশনটাই তোমার সো কল্ড বন্ড মায়ার ইকুয়েশন। দিস ইজ দ্য বন্ড মায়ার, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার বন্ড মায়ার ইকুয়েশন। এবার এর যদি নেগেটিভ করে দাও তাহলে এখান থেকে ল্যাটিস এনার্জিটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার ল্যাটিস এনার্জিটা কি হলো? ই ল্যাটিস মাইনাস অফ ইউ মিনিমাম আর জিরো, এটা হয়ে যাচ্ছে জাস্ট এই মাইনাসটাকে হটিয়ে দিলে এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এটা 1 মোলের জন্য অ্যাভোগাড্রো নাম্বারটাকে বেসিক্যালি এসেছে 4 পাই এপসাইলন 0 ইন্টু আর জিরো ইন্টু 1 মাইনাস রো বাই আর জিরো। এইটা হচ্ছে তোমার ল্যাটিস এনার্জি এক্সপ্রেশনটা বেরিয়ে, ঠিক আছে? তো বোঝা গেল বন্ড মায়ের ইকুয়েশনটা কেমন করে আমি ডিরাইভ করলাম। তাহলে বন্ড ল্যান্ডে ইকুয়েশন এবং বন্ড মায়ের ইকুয়েশন যেটা তফাৎ সেটা হচ্ছে এই যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা যা ছিল তাই রয়ে গেছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন পার্টটা বা ইন্টার ইলেকট্রনিক রিপালশন পার্টটা যেটা তোমার বন্ড ল্যান্ডে ইকুয়েশন যেরকম ছিল বন্ড মায়ের ইকুয়েশনে কিন্তু সেটা অন্য রকমের দেখতে হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে একটা স্যার কথা বলে বলছি নি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছি ই ল্যাটিসটা কি দুটোর ক্ষেত্রে আলাদা হ্যাঁ আলাদা, ম্যাগনিটিউড হবে? আলাদা বেরোলো। হ্যাঁ মানে আমি তো থিওরিটিক্যালি ল্যাটিস এনার্জিটাকে বের করার চেষ্টা করছি, এবারে কোনটা সত্যি মানে কোনটা ঠিক সেটার জন্য কি করতে হবে, তোমার যে এক্সপেরিমেন্টালি ল্যাটিস এনার্জি তুমি বের করেছিলে ইউজিং দ্য বন্ড হেভার সাইকেল, হ্যাঁ সেইটা যা বলছে তোমাকে দেখতে হবে এই যে দুটো ইকুয়েশন আমি লিখেছি, মানে বন্ড ল্যান্ড ইকুয়েশন থেকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা হয়েছে আর বন্ড মায়ের ইকুয়েশন থেকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা হয়েছে। এবারে কোনটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে ম্যাচ করবে দেখা যায় হচ্ছে যে পরেরটা সেটা অনেক বেটার ওয়েতে এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে ম্যাচ করে দ্যান দ্য বন্ড ল্যান্ড ইকুয়েশন। সেই জন্য এই যে বন্ড মায়ের ইকুয়েশন সেটা অনেক বেটার রেজাল্ট দেয় দ্যান দ্য বন্ড ল্যান্ড ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা বোঝা গেল, মানে ল্যাটিস এনার্জির এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু আছে, এবার আমি থিওরিটিক্যালি সেই ল্যাটিস এনার্জিটাকে এস্টিমেট করার চেষ্টা করছি। এবারে যে থিওরি তুমি ইউজ করছো তার মতো করে বিভিন্ন বিভিন্ন ভ্যালু বেরোবে। এবার তোমার থিওরিটা ঠিক কিনা সেটা চেক কি যে তোমার থিওরিটিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা মানে এক্সপেরিমেন্টাল রেজাল্টের কত কাছে যেতে পারছে আর কি। তা থেকে একটা কথা সেটা হচ্ছে বন্ড ল্যান্ড ইকুয়েশনের তুলনায় বন্ড মায়ের ইকুয়েশন থেকে যে ল্যাটিস এনথালপিটা তুমি ল্যাটিস এনার্জিটা তুমি জাস্ট ক্যালকুলেট করবে সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু অনেক বেশি কাছে হয়, এইটা ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখা যায় যে তোমার মানে ইন মোস্ট অফ দ্য কেসেস রোটা তোমার এই 34.5 এর একটা ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে, এটা 34.5 পিকোমিটার হয়, এটা হচ্ছে মোস্ট অফ দ্য কেস। সেখানে তুমি আলটিমেটলি এই রোয়ের জায়গায় 34.5 লিখে দিতে পারো, মানে 8টাকে যদি তুমি পিকোমিটারে এক্সপ্রেস করো তাহলে কিন্তু তুমি এই রোয়ের জায়গায় 34.5 কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে? বোঝা গেল? হুম আচ্ছা ঠিক আছে তো? হ্যালো আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বন্ড ল্যান্ডের ইকুয়েশন তারপরে হলো তোমার বন্ড মায়ের ইকুয়েশনটা চলে এলো। আচ্ছা এবারে ফার্দার মডিফিকেশন যেটা করা হলো সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী ওই ক্যাপুটিনস্কি হ্যাঁ তিনি একটা ইকুয়েশন দিলেন। আচ্ছা আচ্ছা এই ক্যাপুটিনস্কি ইকুয়েশনটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আসলে এই মেডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালুটা দেখো আমি এ ফর্মে জাস্ট রেখে দিয়েছি, এখানে এ লিখেছি। এই মেডল্যান্ড কনস্ট্যান্টটা তোমার কেস টু কেস আলাদা হবে এবং তোমাকে যদি কোনো ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি তোমাকে ক্যালকুলেট করতে দেয় তাহলে মেডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালুটা তোমাকে সাপ্লাই করতে হবে। এবারে কথাটা হচ্ছে যে মেডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালুটা তোমার সাপ্লাই না করে এটাকে অন্য কোনো রকম ভাবে পাওয়ার কোনো রাস্তা আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ তাহলে আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে তোমার
সকল যেটা মেডলাং কনস্ট্যান্ট, সেই মেডলাং কনস্ট্যান্টের কোন একটা ভ্যালু আমি আগে থেকে জাস্ট বলতে পারি কিনা। আচ্ছা, আমরা আগের দিনে এই বিভিন্ন রকমের স্ট্রাকচার যদি হয় তাহলে তার মেডলাং কনস্ট্যান্টের ভ্যালু কি হয়, হ্যাঁ সেইটা নিয়ে আমি একটা টেবিল লিখেছিলাম। সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, তারপরে সালফেরাইট, উর্জাইড, রোটাইল, ফ্লোরাইড, বিভিন্ন ক্ষেত্রে তোমার মেডলাং কনস্ট্যান্টের ভ্যালু কি হয় সেই নিয়ে জাস্ট আমরা কিছু মানে তোমার একটা টেবিলের মতো করে দিয়েছিলাম তোমার। যেমন ধরো ধরো যদি এমন একটা হতো যে কোন একটা আয়নিক কম্পাউন্ড তুমি তৈরি করছো, যে আয়নিক কম্পাউন্ডের যেটা এম্পেরিক্যাল ফর্মুলা বলে, মানে কমন ফ্যাক্টরগুলোকে বাদ দিয়ে আর কি, হ্যাঁ সেই এম্পেরিক্যাল ফর্মুলাটা, হ্যাঁ সেইটা যদি mx হয় তাহলে তার করসপন্ডিং মেডলাইক কনস্ট্যান্টের ভ্যালু এক রকমের, আর mx2 টাইপের হলে তার ক্ষেত্রে মেডলাইক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে তোমার অন্য রকমের হয় আর কি। তাহলে কি যেটা দেখা গেল সেটা হচ্ছে এই যে মানে মানে যেটা ফ্যাক্ট আর কি, যে মেডলাং কনস্ট্যান্ট MADELUN, মেডলাং কনস্ট্যান্ট এর ভ্যালুটা হয় 1.748 ফর a compound, মানে for an ionic compound তার স্ট্রাকচারটা হচ্ছে mx আর কি, মানে সেইভাবে করলে ionic compound for an ionic compound having empirical formula mx, মানে আমি সোডিয়াম ক্লোরাইড টাইপের স্ট্রাকচারের কথা বলছিলাম এটা, হ্যাঁ সেটা mx টাইপের স্ট্রাকচার এটা। আর এবারে এটা আবার 2.519 হয় when the ionic compound has the empirical formula mx2, এটা ক্যালসিয়াম ফ্লোরাইড, ধরো ফ্লোরাইড স্ট্রাকচার, মানে ধরো এখানে তোমার আচ্ছা দেখো ওটা তো আগের দিনের ক্লাসে ছিল, সরি তোমার মেডলাইক কনস্ট্যান্টের ভ্যালু দেখো ফ্লোরাইড স্ট্রাকচার, যেটা ফ্লোরাইড স্ট্রাকচার 2.519, আর সোডিয়াম ক্লোরাইড টাইপের স্ট্রাকচার সেটা 1.748 ইত্যাদি ইত্যাদি এইটা। আচ্ছা, এবং যেটা মজা দেখো তুমি খেয়াল করে যে এই যে তোমার যদি এনটা বিদা মানে ওই যে ধরো আমি এনটা মানে হচ্ছে mx যদি হয় তাহলে এন হচ্ছে তোমার 2, আর mx2 হলে এন হচ্ছে তোমার বেসিক্যালি 3, মানে একটা মানে কি বলবো একটা সকল যেটা এম্পেরিক্যাল ফর্মুলা, সেই এম্পেরিক্যাল ফর্মুলাতে জাস্ট কতগুলো বেসিক্যালি অ্যাটম আছে আর কি, সেইভাবে আমি বলছি আর কি, মানে নাম্বার অফ আয়নস পার ফর্মুলা ইউনিট আছে। তাহলে এন বিদা নাম্বার অফ আয়নস পার ফর্মুলা ইউনিট, ফর্মুলা ইউনিট এটা, মানে যদি এমন হতো মানে ইফ n be the number of ions per formula unit, then it is clear that a by n is more or less a constant. কনস্ট্যান্ট কি করে বুঝলাম? ধরো আমি যখন প্রথম কেসটাকে কনসিডার করছি, একটা হচ্ছে 1.748 ছিল এটা, তাকে ভাগ করতে হবে কত, এম এক্স টাইপের স্ট্রাকচার বলে তার এন হচ্ছে তোমার 2 এইটা, আর পরেরটা হচ্ছে তোমার 2.519, তাকে কি ভাগ করতে হচ্ছে, তাকে বেসিক্যালি mx2 অর্থাৎ c দিয়ে ভাগ করতে হচ্ছে। তুমি এইটাকে ক্যালকুলেট করো, এইটাকে ক্যালকুলেট করো, দেখো দুটো ভীষণ কাছাকাছি করছে। এইটার ক্ষেত্রে কত হচ্ছে 0.874 এইটা, আর এটার ক্ষেত্রে কত হচ্ছে 0.24 1 অর্থাৎ 3 3 9 2 29 3 10 3 9 27 এরকম একটা এই ধরনের একটা, বা 0.84 বললেও হতো আর কি। তাহলে দেখো এই দুটো কিন্তু খুব কাছাকাছি দেখতে। তার মানে এই ক্যাপোটিনস কিনা এটা ভালো করে নোট করলেন, তিনি এটা দেখলেন যে যে
তোমার একটা আয়নিক কম্পাউন্ড, পার্টিকুলার আয়নিক কম্পাউন্ড যখন তুমি কনসিডার করছো, তার মেডল্যান্ড কনস্ট্যান্ট সেইটাকে যদি তুমি ওই যে সকল এমপিরিক্যাল ফর্মুলাটা তুমি লিখছো আর কি, সেখানে এফেক্টিভলি জাস্ট কতগুলো অ্যাটমস আছে পার ফর্মুলা, সেটা তুমি ভাগ করো, সেই রেশিওটা কিন্তু মোটামুটি একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর কি। এইটার উপরে বেস করে, মানে এইটা জাস্ট দেখে 1956 সালে বিজ্ঞানী ক্যাপোটিন কি সাজেস্ট করলেন, সাজেস্টেড দ্যাট, মানে সাজেস্ট করে বা প্রপোজ করলেন, যাই তুমি বলো আর কি, সাজেস্টেড দ্যাট ফর এনি আয়নিক সলিড, ফর এনি ionic solid there exists a rock salt structure, মানে hypothetical, there exists a hypothetical rock salt structure যার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6:6 হয়, একেবারে সোডিয়াম ক্লোরাইডের মতো, হ্যাঁ, which would be energetically equivalent to its true structure. ট্রু স্ট্রাকচার, হ্যাঁ, তোমার এটা দাঁড়াচ্ছে যে, যেটা কথা হচ্ছে যে তুমি জাস্ট কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড আছে, তার একটা অ্যাকচুয়াল স্ট্রাকচার আছে, এবার তার একটা ইকুইভ্যালেন্ট তুমি রক সল্ট স্ট্রাকচার তুমি কনসিডার করে নিচ্ছ, এবং যদি রক সল্ট স্ট্রাকচার মানে তাদের এনার্জেটিক্যালি মোরাললেস কাছাকাছি আর কি, আর যদি রক সল্ট স্ট্রাকচার তুমি দেখো, তাহলে এই রক সল্ট স্ট্রাকচার মানে প্রথমটা আর কি, যেখানে তোমার MX টাইপ মানে সোডিয়াম ক্লোরাইড টাইপের স্ট্রাকচার আর কি, তার ক্ষেত্রে কি হচ্ছে, তার ক্ষেত্রে তুমি দেখলে A/N-টা এটা 0.874 হচ্ছে। তার মানে যখন তুমি ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করবে, তখন তুমি জাস্ট মেডল্যান্ড কনস্ট্যান্ট এর জায়গায় তুমি 0.874 N বসিয়ে দাও, তাহলে A/N সেইটা যদি তোমার এই তোমার A/N-টা, এই যে A/N-টা এইটা যদি তোমার A/N হয়, তাহলে সেখান থেকে এটা কত হবে 0.874 ইন্টু N। কারণটা কি না, তার কারণটা হচ্ছে তুমি একটা হাইপোথেটিক্যাল রক সল্ট স্ট্রাকচার কনসিডার করে নিয়েছো, যার জন্য তোমার A/N-টা হচ্ছে 0.874 হয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে যখন আমি ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করবো, তাহলে এইটা বেসিক্যালি তোমার সাজেস্ট করবে, সেটা হচ্ছে এই যে ইন দ্য ক্যালকুলেশন অফ ল্যাটিস এনথালপি, calculation of lattice enthalpy বা lattice energy for the true structure, in the calculation of lattice enthalpy for the true structure, we can take the Maillard constant as Maillard constant as A equal to 0.874 into N। তাহলে দেখো, তাহলে লজিকটা প্রথমে দেখো, তারপরে বাকি জিনিসটা আমি বলছি। লজিকটা হচ্ছে এই যে, যেটা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে, যে যদি কোনো একটা পার্টিকুলার আয়নিক কম্পাউন্ড তার ক্রিস্টাল তুমি কনসিডার করো, তার যে এম্পিরিক্যাল ফর্মুলাটা, সেইখানে তুমি দেখে নাও কতগুলো আয়নস আছে। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে তোমার 3টে আয়নস আছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 2টো আয়নস আছে, অর্থাৎ কেউ MX2 টাইপের দেখতে, কেউ MX টাইপের দেখতে। যেটা দেখা যাচ্ছে মেডল্যান্ড কনস্ট্যান্টকে ওই পার ফর্মুলা কতগুলো আয়নস আছে দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে সেই রেশিওটা একটা কনস্ট্যান্ট টাইপের হয়ে যাচ্ছে। মানে খুব মানে অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট নয়, কিন্তু তাদের ভেরিয়েশনটা হচ্ছে অনেকটা কম আর কি। আর এইখান থেকে যেটা সাজেস্ট করলেন ক্যাপোটিনস্কি, সেটা হচ্ছে এই যে
তুমি ভাবো যে তুমি যখন অ্যাকচুয়াল ক্রিস্টাল ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে চাইছো, তাহলে প্রথমে এটা অ্যাজিউম করে না যে অ্যাকচুয়াল ক্রিস্টাল যেটা বা ট্রু ক্রিস্টাল যেটা, তার একটা ইকুইভ্যালেন্ট তোমার রক সল স্ট্রাকচারওয়ালা ক্রিস্টাল এক্সিস্ট করে, এবং এই এনার্জেটিক অফ দিস রক সল স্ট্রাকচার আর তোমার অ্যাকচুয়াল স্ট্রাকচার তারা মোরাললেস কাছাকাছি। সেই জন্য ওই ট্রু ক্রিস্টালে যখন তুমি ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করতে চাইবে, যেখানে মেডলাং কনস্ট্যান্ট লাগবে, সেই মেডলাং কনস্ট্যান্টের জায়গায় হচ্ছে তুমি যা ওটা 0.874 ইন্টু এন যা বসিয়ে দিতে পারো এইটা। আর এবার যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কি দাঁড়াবে, তাহলে দেন দ্য বন্ড ইকুয়েশন রিডিউসেস টু, বা মানে বন্ড ইকুয়েশন থেকে বলা ভালো হচ্ছে বন্ড মায়ার ইকুয়েশন, দেন দ্য বন্ড Mayer equation comes out as, ধরো u একটা বললাম, u as a function of r, এটা সেটা কি ছিল না, সেটা তোমার হচ্ছে মাইনাস a z প্লাস z মাইনাস ই স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0। আচ্ছা এখানে দেখো, এখানে তোমার আরটাকে তুমি এখন জাস্ট লিখছো মানে আর প্লাস বা আর মাইনাস, অর্থাৎ যেটা দুটো আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়নের যে দূরত্বটাকে যেটা আমি আর জিরো দিয়ে লিখছিলে, সেই আর জিরোটা ইজ নাথিং বাট দ্য ক্যাটায়নের আয়নিক রেডিয়াস প্লাস অ্যানায়নের আয়নিক রেডিয়াসের যোগফল, অর্থাৎ মানে আর প্লাস অ্যান্ড আর মাইনাস। এইটা আমি এটাকে অনেক সময় বলে ক্রিস্টালোগ্রাফিক রেডিয়াই বলা হয় আর কি, সেটা আমি পরে বলছি। এইটা আর তার সঙ্গে কি ছিল না, তার সঙ্গে ছিল হচ্ছে 1 মাইনাস তোমার রো বাই, আচ্ছা আমি এক সেকেন্ড একটুখানি দাঁড়াবো, এখন আমি এক লাইন লিখে দিই, আগে লিখে নিয়ে তারপর ওটা বসাবো। আর আচ্ছা এটা প্রথমে আর জিরো যেমন আছে লিখলো, এটা রো বাই আর জিরো, এটা আমি লিখে ফেলি। তাহলে এবারে দেখো এই পার্টিকুলার কেসে কি হবে, তাহলে ইন আওয়ার কেস, আচ্ছা এটাকে তোমার কি বসাতে বলছে না, এটাকে বসাতে বলছে 0.874 ইন্টু এন, এটা বসিয়ে দিলাম। তারপরে যেমন ক্যাটায়ন এবং অ্যানায়ন, আচ্ছা এখানে একটা জিনিস বলে, বা থ্রু আউটই হয়তো মড দিয়ে লেখা উচিত ছিল, মানে আমি এই আগের গুলোকে হয়তো লিখিনি, কিন্তু তুমি যখন আলটিমেটলি দেখবে জেড প্লাস এবং জেড মাইনাস, জেড প্লাস জেড মাইনাস, সেখানে কিন্তু তোমার আলটিমেটলি তোমাকে এই মড দিয়ে লিখতে হবে, তবে তুমি অ্যাট্রাকশনটাকে বুঝতে পারবে আর কি। এখানে মডটা দেওয়া হয়নি, মানে মডটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল থ্রু আউট আর কি, যাক সেটা তোমরা দিয়ে নেবে। তাহলে যেটা হচ্ছে যে 0.874 এন জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার, অ্যাভোগাড্রো নাম্বার আছে, তাহলে দেখো আমি এটাকে রিপ্লেস করে দিলাম 0.874 এন দিয়ে, এটা হচ্ছে মূল ব্যাপারটা। আচ্ছা এবারে 4 পাই এপসাইলন 0, এবারে আরটাকে আমি বলছি আর প্লাস প্লাস আর মাইনাস এইটা ইন্টু 1 মাইনাস রো বাই আর জিরো, রোটা কত না, রোটা হচ্ছে 34.5, আর এইদিকে তোমার আর জিরোটা হচ্ছে আর প্লাস প্লাস আর মাইনাস, যেখানে কি না হয় r plus and r minus are the crystallographic radii of cation and anion respectively, crystallographic radii of the cation and anion respectively, এইটা ঠিক আছে। আর বাকি এই যে রোটা হচ্ছে 34.5 হয়, সেটা আমি দেখেছিলাম। আচ্ছা এটা 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 আরেকটা বলে নেয় ভালো, দে আর এক্সপ্রেসড ইন পিকোমিটার, এটাকে পিকোমিটারে এক্সপ্রেস করতে হবে, কারণ এই 34.5 যেটা রো এর ভ্যালু লিখেছিল সেটা পিকোমিটারে, তাই এটাকে এই 1 এর সঙ্গে এই পার্টটা বিয়োগ হচ্ছে, মানে এটা কি, এটা অবশ্যই একটা ইউনিটলেস নাম্বার হতে হবে। 34.5 এটা যদি পিকোমিটারে থাকে, তাহলে আর প্লাস এবং আর মাইনাস আর অবশ্যই পিকোমিটারে থাকতে হবে, তবে এই ভ্যালিডটা ইকুয়েশনটাকে সত্যি হবে এইটা। আচ্ছা তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এর যদি তুমি মাইনাস করে দাও, তাহলে সেটা তোমার ল্যাটিস এনথালপি দিয়ে দেবে। তাহলে ল্যাটিস এটা হচ্ছে ইউ মানে ইউ মিনিমাম, বেসিক্যালি এটা ইউ মিনিমাম, তখন আরটা হচ্ছে মানে এটা আর জিরো আর কি এটা। তাহলে এবারে নেগেটিভ করে নাও, তাহলে ল্যাটিস এনার্জিটা কি হলো, তাহলে
ল্যাটিস এনার্জিটা ই ল্যাটিস, এটাকে মাইনাস থেকে বাদ দিয়ে এটা প্লাস করে দাও, 0.874 ইন্টু এন ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু ই স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 4 pi epsilon 0 r plus plus r minus into 1 minus 34.5 divided by r plus plus r minus। এইটা তাহলে এই যে পুরো ইকুয়েশনটা বেরোলো, দিস ইকুয়েশন ইজ দ্য Kaputinsky ইকুয়েশন। Kaputinsky ইকুয়েশন, দিস ইজ দ্য Kaputinsky ইকুয়েশন। দেখো ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এখানে একটা জিনিস বলি যে অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি একটা জিনিস খেয়াল করো, একদম প্রথম থেকে যদি তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি বল ল্যান্ডে ইকুয়েশন থেকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করেছো, দেখো এই জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো, জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো এই পার্টটা বাদ দিলে বাকি জিনিসটা কিন্তু একটা পার্টিকুলার কম্পাউন্ডের জন্য ক্রিস্টাল, পার্টিকুলার কম্পাউন্ডের জন্য কনস্ট্যান্ট। ঠিক এখানেও দেখো একই রকম করে যখন তুমি বর্ন মায়ার ইকুয়েশনটাকে করেছো এইখানে এইটা, তাহলে এই বর্ন মায়ার ইকুয়েশনও দেখো ঠিক একই রকম ভাবে এই জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার বাই আর জিরো এইটা বাদ দিয়ে বাকিগুলো তোমার কিন্তু সেখানে কনস্ট্যান্ট। আর এই Kaputinsky ইকুয়েশনের ক্ষেত্রে তাই জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো এটা বাদ দিয়ে হচ্ছে বাকি জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে তুমি যখন কম্পেয়ার করবে একটা কম্পাউন্ডের সঙ্গে আর একটা কম্পাউন্ড, যখন তুমি কম্পেয়ার করবে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো। দেখো বাকি আর কিছু কিন্তু ভেবে লাভ নাই, মানে এই যে কার ল্যাটিস এনার্জি বেশি কার ল্যাটিস এনার্জি কম যখন তোমাকে কম্পেয়ার করতে হবে তখন তোমাকে তিনটে জিনিস দেখতে হবে, যাতে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে চার্জগুলো কার ক্ষেত্রে বাড়ছে কার ক্ষেত্রে কমছে এইটা, আর তাদের ইন্টার আয়নিক সেপারেশন যেটা পার্টটা সেইটা। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস দেখলেই কিন্তু তোমার চলে যাবে। সেই জন্য এই এই জিনিসটা খুব ভাইটাল বলে আমি কিন্তু সেইভাবে যদি দেখি যে ল্যাটিস এনার্জি আর কি, মানে মানে আমি যেটা বলছি ইট ইজ ক্লিয়ার দ্যাট ল্যাটিস এনার্জি এটা প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস জেড প্লাস জেড মাইনাস মডুলাস ডিভাইডেড বাই আর জিরো। ল্যাটিস এনার্জি হবে প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো। তাকে এইটুকু তোমার জানলেই কিন্তু কার ল্যাটিস এনার্জি বেশি কার ল্যাটিস এনার্জি কম তুমি জাস্ট কম্পেয়ার করতে পারবে। সোডিয়াম ফ্লোরাইড ভার্সেস ক্যালসিয়াম ফ্লোরাইড তুমি কিন্তু কম্পেয়ার করো, ঠিক আছে? তাহলে পরিষ্কার যেটা কথা হচ্ছে যে সোডিয়াম আর মানে ক্যালসিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়ামের চার্জ হচ্ছে +1 আর ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, তার চার্জের পরিমাণ বাড়ছে। আর বাকিগুলো যদি তুমি জাস্ট এখন ফর দ্য টাইম বিং অত না ভাবো, তাহলে দেখো পরিষ্কার বোঝা গেছে ক্যালসিয়াম ফ্লোরাইড ল্যাটিস এনার্জি বেশি হবে দ্যান দ্য সোডিয়াম ফ্লোরাইড, ঠিক আছে? তাহলে এইটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আর এইটাকে বলা হয় অনেক সময় মানে দিস ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক প্যারামিটার, যাকে জাই দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে এই যে জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো এই যে জিনিসটা, এটাকে তোমাকে জাস্ট অনেক সময় জাই বলা হয়। এই জাইটা হচ্ছে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক প্যারামিটার, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্যারামিটার। এইটা একটা জিনিস তুমি ভালো করে জাস্ট বুঝে নিলে যে ইলেকট্রোস্ট্যাটিক প্যারামিটার মানে এইটুকু জানলেই চলবে। অনেক সময় ফাইনাল ফর্মটা মিশতে তোমার মনে না থাকতে পারে, কিন্তু কোয়ালিটিভলি যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে কিন্তু এই জেড প্লাস জেড মাইনাস বাই আর জিরো, হ্যাঁ, যেটা হচ্ছে জাই, সেটা দিয়ে তুমি সবকিছু বলতে পারবে। এটা একটা পয়েন্ট যেটা আমি উল্লেখ করলাম। আচ্ছা, 2 নম্বর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যদি তুমি ধরে নাও যে Kaputinsky ইকুয়েশনটাই হচ্ছে তোমার আলটিমেট দ্য বেস্ট পসিবল ইকুয়েশন, সেক্ষেত্রে দেখো জাস্ট যখন তুমি এই ল্যাটিস এনার্জিটাকে ক্যালকুলেট করেছো, তাহলে এইখানে দেখো এই কিছু জিনিস হচ্ছে ভ্যারি করে, যেমন এনটা অবভিয়াসলি ভ্যারি করবে। কারণটা এনটা কি না, এনটা হচ্ছে পার ফর্মুলা তোমার বা পার এম্পেরিক্যাল ফর্মুলা তোমার কতগুলো আয়নস আছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড হলে 2টো আয়নস আছে, ক্যালসিয়াম ক্লোরাইড হলে 2টোই আয়ন আছে, ক্যালসিয়াম ক্লোরাইড হলে তোমার 3টে আয়নস আছে। সেই এনটা আমি আলাদা করে রাখলাম। আচ্ছা, এবারে যে ক্যাটায়ন তুমি ইউজ করছো বা যে অ্যানায়ন তুমি ইউজ করছো তাদের যে চার্জগুলো সেটা সার্টেনলি কেস টু কেস আলাদা হবে। আচ্ছা, এবারে ক্যাটায়নের
ক্রিস্টালোগ্রাফিক রেডিয়াস আর অ্যানায়নের ক্রিস্টালোগ্রাফিক রেডিয়াস, এইটা এই যে জিনিসটা সেটা তোমার আলাদা হবে। আচ্ছা 1 মাইনাস তোমার 34.5 ডিভাইডেড বাই আর প্লাস প্লাস আর মাইনাস, এই আর প্লাস আর মাইনাস আলাদা হবে, সেটা লিখলাম। তাহলে এইটা বাদ দিয়ে বাকি কি পড়ে রইল দেখো, একটা ই স্কোয়ার তোমার পড়ে আছে। আচ্ছা তার আগে ওই 0.874টা পড়ে আছে, পড়ে আছে, ই স্কোয়ার পড়ে আছে, অ্যাভোগাড্রো নাম্বার পড়ে আছে, নিচে 4πε0 পড়ে আছে, বাকিগুলো আমি এখানে লিখে নিয়েছি। তাহলে এই যে পুরো টার্মটা, এইটাকে তুমি এক কাজ করো এইরকম ভাবে লেখো, এন জেড প্লাস জেড মাইনাস বাই আর প্লাস প্লাস আর মাইনাস 1 মাইনাস 34.5 আর প্লাস প্লাস আর মাইনাস এইটা ইন্টু কে, যেখানে মানে কেটা জানলে কি হচ্ছে, কেটা একটা বেসিক্যালি কনস্ট্যান্ট। এইটা তো বড় ক্যালকুলেশন হবে, ই এর চার্জ অনেক বেশি, অ্যাভোগাড্রো নাম্বার অনেক বেশি, এপসাইলন জিরোর ভ্যালু হচ্ছে অনেক বেশি, সেইগুলোকে বসিয়ে ক্যালকুলেটারে করে ক্যালকুলেট করতে তোমার সমস্যা হবে, মানে কেটা আমরা ক্যালকুলেট করে রেখে দিতে পারি। কেটা হচ্ছে 0.874 ই স্কোয়ার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই হচ্ছে 4πε0, তাহলে কি হলো 0.874। আচ্ছা ই স্কোয়ার আমি এক কাজ করি সবটাই এসআইএ করি, তাহলে এটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম, তার স্কোয়ার হয়ে গেল। আর অ্যাভোগাড্রো নাম্বার কত 6.023 ইন্টু 10⁻23 পার মোল, এটা তোমার অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা হয়ে গেল। আর নিচে পড়ে থাকছে কত 4π ইন্টু এপসাইলন জিরোটা, এটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, তার ভ্যালু হচ্ছে 8.854187 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, এইটা ঠিক আছে। তাহলে এই সব ভ্যালুগুলো আমি বসিয়ে টসিয়ে দিলাম, হ্যাঁ দেওয়ার পরে তুমি জাস্ট ক্যালকুলেশন যদি করে ফেলো দেখবে উত্তরটা তোমার বেরোবে এরকম একটা 1.214 ইন্টু 10⁵ তোমার কিলো জুল বেরোবে, একটা পিকোমিটার ইউনিট থেকে যাবে, আর একটা হচ্ছে মোল ইনভার্স ইউনিট তোমার থেকে যাবে। এটা কিলো জুল থাকবে, একটা পিকোমিটার থাকবে, আর মোল টু দি পাওয়ার -1 জাস্ট তোমার থেকে যাবে, এটা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। মানে দেখো না এইখানে তুমি যখন এই কেটাকে বসিয়ে দেবে, তাহলে আর প্লাস প্লাস আর মাইনাস তার যে ইউনিটটা সেটা পিকোমিটার হবে, এই পিকোমিটার কেটে যাবে, এটা ইউনিটলেস নাম্বার, এন জেড প্লাস জেড মাইনাস হবে ইউনিটলেস নাম্বার, তার মানে আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কিলোজুল পার মোল। তো সেখান থেকে ল্যাটিস এনার্জির ইউনিটটা কিলোজুল পার মোল তুমি পেয়ে যেতে পারবে, এটা ঠিক আছে। এটা তাহলে দেখো আমি এই মানে নিউমেরিক্যাল প্রবলেম যদি তোমাকে করতে হয় ইউজিং ক্যাপিটালস্কি ইকুয়েশন, তাহলে হচ্ছে এই আমি এই যে বড় ক্যালকুলেশনটা সেটা করবো না, করে যা সরাসরি বসিয়ে দিতে পারবো। আর এখানে জেড প্লাস জেড মাইনাস আর প্লাস আর মাইনাস এন, তার তো খুব ছোট ছোট ভ্যালু, তো আর সেইগুলো দেবে ক্যালকুলেশন করতে তোমার কোনো অসুবিধাই হচ্ছে না। তাহলে দেখো, তাহলে আমরা এই যে তিনটে ডিফারেন্ট থিওরি দিয়ে, তিনটে থিওরি মানে বেসিক্যালি বেসিক থিওরিটা হচ্ছে বর্নল্যান্ডের ইকুয়েশন, বর্নল্যান্ডের ইকুয়েশন থেকে তার হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে কে ভ্যালু ডিরেক্ট বসালে অসুবিধা হবে না তো? না অসুবিধা হবে না, হ্যাঁ অসুবিধা হবে না, মানে তোমার ফর্মুলাটাই তুমি জাস্ট একদম সরাসরি এটা লিখে দিতে পারবে, ফর্মুলার মধ্যেই হচ্ছে এখানে কে লিখে দিয়ে কেটা হচ্ছে এইটা তুমি সরাসরি লিখে দিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা থিওরিটিক্যালি ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি ক্যালকুলেট করার যে রাস্তা আর কি, সেটা হচ্ছে প্রথমে বর্নল্যান্ডের ইকুয়েশন বললাম, সেটা কিছুটা মডিফাই করেছে বর্ন মায়ের ইকুয়েশন হলো, সেটা আরো কিছুটা মডিফাই করে হচ্ছে তোমার সকল ক্যাপোটিনস্কি ইকুয়েশন দাঁড়িয়ে গেল। দেখো তাহলে যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে। মডিউলাসটা কেন নেওয়া হয়েছে আরেকবার বলবেন? আচ্ছা মডিউলাসটা মানে আসলে তোমার এই মানে প্রথম থেকে মডিউলাসটা দরকার ছিল, কারণ আমি এই যে তোমার এই কুলম্বিক অ্যাট্রাকশন বলে আমি আগে অলরেডি একটা মাইনাস সাইন নিয়ে নিয়েছি, তাহলে ক্যালকুলেশনের সময় যখন জেড প্লাস জেড মাইনাস করবে, হ্যাঁ তখন কিন্তু তার সাইন তুমি ধরবে না আর কি,
হ্যাঁ, এটাকে ইম্পর্টেন্ট যে সাইনটা তুমি ধরবে না কিন্তু, মানে আমি বলছি যে ধরো ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের মানে যেটা মানে এই যে জেড প্লাস জেড মাইনাস আমি ধরবে না, মানে আমি বলছি যে জেড প্লাস জেড মাইনাস কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ নয়, জেড প্লাসটা হচ্ছে ক্যাটায়নের করসপন্ডিং চার্জটা, আর জেড মাইনাস হচ্ছে অ্যানায়নের করসপন্ডিং চার্জটা। তার মানে তোমার এটি অ্যানায়নের চার্জটা নেগেটিভ, ক্যাটায়নের চার্জটা তুমি পজিটিভ জানো, কিন্তু এই জেড প্লাস জেড মাইনাস যখন তুমি বসাবে সেখানে কিন্তু এন এ প্লাসের জন্য সেটা 1 বসাবে, সিএল মাইনাসের জন্য সেটা হচ্ছে 1ই বসাবে, সিএল মাইনাসের জন্য -1 যেন বসিও না, তাহলে মড করলে সেটা বেসিক্যালি তোমার গ্যারান্টেড থেকে যাচ্ছে। মানে এটা রাদার হচ্ছে তোমার একদম প্রথম থেকেই কিন্তু এটা করা দরকার ছিল। এটা সামাও আমি লিখিনি, মানে বন্ডল্যান্ডের ইকুয়েশন যখন তুমি প্রথম থেকে লিখছো, এইটা দেখো আমার তো এই প্রথম টার্মটাতে অ্যাট্রাকশন বললাম, তাহলে অ্যাট্রাকশন বললে এবারে এই জেড প্লাস জেড মাইনাস যদি গুণ করলে নেগেটিভ বেরিয়ে যায়, তাহলে নেগেটিভ নেগেটিভ ওভার জিনিসটা পজিটিভ হয়ে যাবে, তো তাহলে তো অ্যাট্রাকশন বোঝানো হলো না, সবকিছু ডেসক্রিপশনে তো পাল্টে যাচ্ছে তখন। তাহলে এখানে থ্রু আউটেই কিন্তু ওটা জেড প্লাস জেড মাইনাস, এটা আমার মানে বলে দেওয়া ভালো। এইটা এইটা এখানে মডিউলাস, এখানে তোমার মড 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 মডিউলাস মডিউলাস মড 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 মড, এইটা 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 এইটা, আর তো সব ঠিক আছে তাই তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে ফর্মুলাটা তুমি ইউজ করলে, এই ফর্মুলাটার উপরে বেস করে তুমি একটা পার্টিকুলার প্রবলেম বাড়িতে কষবে একটু। হ্যাঁ, আমি একটা প্রবলেম তোমায় দিচ্ছি। Calculate the lattice energy of silver chloride using Born-Meyer equation। এটা আচ্ছা, given ইকুইলিব্রিয়াম বলেন R0 টা হচ্ছে তোমার 307 পিকোমিটার, রোটা এটা তো বলাই বাহুল্য 34.5 পিকোমিটার। এটা তোমার ইকুয়েশনে যদি নাও বলে দেয় রো এর ভ্যালু 34.5 পিকোমিটার হয়, সেটা তোমাকে বসাতে হবে। আর মেডলাইন কনস্ট্যান্ট এর ভ্যালুটা আমি এখানে সাপ্লাই করে দিচ্ছি, এটা 1.748 এইটা। আচ্ছা, এবারে এটাকে কম্পেয়ার করতে বলছি, কম্পেয়ার দিস রেজাল্ট উইথ দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু of 903 কিলোজুল পার মোল। তারপর বললাম কমেন্ট অন দ্য রেজাল্ট। তুমি ফাইনাল যে রেজাল্টটা পেলে সেটা সম্বন্ধে কমেন্ট করতে পারো, কমেন্ট অন দ্য রেজাল্ট। ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা দেখতে পাবে যে এক্ষেত্রে না ওই তোমার ল্যাটিস এনার্জি থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল দুটো ভ্যালুতে অনেকটা ডিফার করবে, তার কারণটা হচ্ছে এই যে তুমি যখন ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করছো না, সেখানে কম্পাউন্ডটাকে 100% আয়নিক ধরে নেওয়া হয়, আর সিলভার ক্লোরাইড সামাও 100% আয়নিক নয়। এই 100% আয়নিক না হওয়ার জন্য হচ্ছে তোমার ওই থিওরিটিক্যালি
ক্যালকুলেটেড যে ল্যাটিস এনথালপির ভ্যালুটা আর এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনথালপিটা সেটা কিন্তু অনেকটাই ডিফার করে, সেটাকে তোমাকে কমেন্ট হিসেবে জাস্ট লিখতে হবে। ঠিক আছে, এবার তো দেখো আমরা মোটামুটি ল্যাটিস এনার্জি নিয়ে যে কথাবার্তাগুলো বলার সেটা আমরা বলে ফেললাম। হ্যাঁ, মানে ল্যাটিস এনার্জি মানে আমি বলছি থিওরিটিক্যালি ডিরাইভ করার যে জায়গাটা আছে সেটাকে বলে ফেললাম। এবারে তার বিভিন্ন রকমের কনসিকুয়েন্স বা অ্যাপ্লিকেশনস গুলোকে দেখতে হবে, সেটা আমরা দেখবো। তো এখন পর্যন্ত যা বলা হয়েছে তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলে নাও। বলো, কারো যদি কোনো সমস্যা থাকে একটু বলে নাও। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা প্রবলেম তাহলে দিচ্ছি, তাহলে এখানটা শেষ হবে। তাহলে আরেকটা প্রবলেম হলো তাহলে ক্যালকুলেট the lattice enthalpy of sodium chloride enthalpy of sodium chloride, এখানে ভ্যালুগুলো বলে দিতে হবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ইউজিং, এইখানে আমি বলছি বর্ন ল্যান্ডে ইকুয়েশন, আগেরটা বর্ন মায়ের ইকুয়েশন দিয়ে বলা হয়েছিল, ইউজিং বর্ন ল্যান্ডে ইকুয়েশন। আচ্ছা, এখানে তোমার মেড লাইক কনস্ট্যান্টের ভ্যালু তুমি পেয়ে যাবে, তবু আমি বলে দিচ্ছি, মানে যেখানে মানে গিভেন মেড লাইক কনস্ট্যান্টের ভ্যালু সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারের জন্য হয় হচ্ছে 1.748, 1.748 এটা মেড লাইক কনস্ট্যান্টের ভ্যালু আমি বললাম। আর লাগবে হচ্ছে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্রিস্টালোগ্রাফি রেডিয়াসের যে যোগফল আর প্লাস প্লাস আর মাইনাস, সেটা হয় হচ্ছে 282 পিকোমিটার। এটা তোমাকে সাপ্লাই করে দিলাম, আর বাকি তো সব ভ্যালু তোমার জানা থাকবে। আর এন যেটা বর্ন এক্সপোনেন্ট আর কি, এন এর ভ্যালু হচ্ছে 8, সেটা আমি বলে দিচ্ছি। আর তো আর যা দরকার বাকি তুমি সব পেয়ে যাবে আর কি। এইটা তাহলে এইটা একটু বাড়িতে একটু নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি একটা বর্ন মায়ের ইকুয়েশন থেকে দিলাম, একটা হচ্ছে তোমার বর্ন ল্যান্ডে ইকুয়েশন থেকে দিলাম। তাহলে আর একটা ইকুয়েশন দিয়ে দিই ক্যাপোটিনস্কি ইকুয়েশন থেকে প্রবলেম, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ল্যাটিস এনার্জি। আচ্ছা, ল্যাটিস এনথালপি না বলে না থ্রু আউট আমি ল্যাটিস এনার্জি বলছি, আর ল্যাটিস এনথালপি ল্যাটিস এনার্জি দুটো সমান হয়ে যাবে কখন না, যখন টেম্পারেচারটা তোমার 0 কেলভিন। তাহলে এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে ক্যালকুলেট দ্য ল্যাটিস এনার্জি অফ সিজিয়াম ক্লোরাইড ইউজিং ক্যাপোটিনস্কি ইকুয়েশন। এইটা আচ্ছা, এখানে গিভেন, আচ্ছা সিজিয়াম ক্লোরাইড মানে এখানে আর কিছুই তো দেওয়ার দরকার নেই, মানে এখানে আমি আর কি দেবো, এখানে তোমার ওই আর প্লাস আর মাইনাসটা তোমার দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর তো ধরো এই যে ক্যাপোটিনস্কি ইকুয়েশন মানে বেসিক্যালি এই ইকুয়েশনটা সিজিয়াম ক্লোরাইড বলছে জেড প্লাস জেড মাইনাস তুমি জানো শুধুমাত্র, আচ্ছা এনটা তো তুমি জানবে, এখানে সিজিয়াম ক্লোরাইড মানে 1 প্লাস 1 মানে 2 হয়ে যাচ্ছে, শুধু আর প্লাস প্লাস আর মাইনাস এটা বলে দিলেই চলবে। তাহলে গিভেন আর প্লাস প্লাস আর মাইনাস এই যে যোগফলটা, সেটা সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয় 356 পিকোমিটার, 356 পিকোমিটার। হ্যাঁ, এইটা দিয়ে তুমি জাস্ট বাকি কাজটাকে করতে পারো। তাহলে এই জাস্ট তিনটে ইকুয়েশন, বর্ন মায়ার ইকুয়েশন, বর্ন ল্যান্ডের ইকুয়েশন আর তোমার ক্যাপোটিনস্কি ইকুয়েশন, তিনটে ইকুয়েশন থেকে তিনটে ইকুয়েশন ইউজ করে হচ্ছে তিনটে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে দিলাম, সেটা পরের দিন করে আমাকে দেখিয়ে। ঠিক আছে, পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা সকল যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলভেশন এনার্জি। আচ্ছা, সলভেশন এনার্জি এইটা নিয়ে, এটা কেন আমি পড়তে চলেছি, বা যদি আজকে সলভেন্টটা যে কোনো সলভেন্ট না হয়ে হচ্ছে জল হয়ে গেছে তখন তাকে হাইড্রেশন এনার্জি বলা হয়। সলভেশন এনার্জি অথবা মানে মোস্ট অফ দ্য কেসে যদি অ্যাকোয়াস সলিউশন তুমি কথাবার্তা বলো তাহলে হাইড্রেশন এনার্জি।
হাইড্রেশন এনার্জি এইটা, এটা কখন না when the solvent is water। আচ্ছা, সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি বেসিক্যালি তুমি কি কি জিনিসটা? আচ্ছা দেখো, যখন কোন একটা আয়নিক কম্পাউন্ডকে তুমি যখন জলে দিচ্ছ, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে তুমি জলে দিচ্ছ, তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন সলিড অবস্থায় ছিল তখন তোমার এরকম ছিল, কিন্তু এইটার মধ্যে যে সকাল Na প্লাস আর Cl মাইনাস আলাদা আলাদা করে আছে সেটা তোমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না এইটা। কিন্তু যখনই ওটা তোমার জলে চলে এলো ইন অ্যাকোয়া সলিউশন, অর্থাৎ জলে চলে এলো, তখন কি হলো দেখো, এই সোডিয়াম ক্লোরাইড জলের সঙ্গে কোনো রিয়াক্ট করছে না, কিন্তু তার বদলে এটা হচ্ছে যে এই যে Na প্লাসটা সেইটা জল দিয়ে ঘেরা হয়ে গেল, আর Cl মাইনাস যেটা সেটা জল দিয়ে ঘেরা হয়ে গেল। আর Na প্লাসটা যখন জল দিয়ে ঘেরা হবে তখন ওয়াটারটা কিন্তু এরকম দেখতে হয়, এটা ধরো এইচ 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 এইচ। তাহলে এবারে অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ চার্জ আছে, তাহলে দেখো Na প্লাস হচ্ছে তোমার পজিটিভলি চার্জ আর অক্সিজেনের মধ্যে ডেল্টা নেগেটিভ চার্জ আছে। এদের মধ্যে কি হচ্ছে না তোমার একটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। তাহলে এদের মধ্যে দেখো তোমার সকাল কি হচ্ছে না, একটা অ্যাট্রাকশন ফোর্স চলে আসছে, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স চলে আসছে, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স চলে আসছে। ঠিক একই রকম ভাবে পাশের যে তোমার Cl মাইনাসটা ছিল সে কি করছে না, সে বেসিক্যালি ধরো তোমার এই এইচ ও এইচ, ধরো এইচ ও এইচ, ধরো তোমার এইচ ও সরি এইচ ও, ধরো এইচ এইটা, আর একটা ধরো না এইচ ও, ধরো এইচ। আমি এবারে এদের মধ্যে কি হচ্ছে, এইখানে হচ্ছে এই ভায়া হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জ আছে, ভায়া হাইড্রোজেন সে বেসিক্যালি কি হচ্ছে না জল দিয়ে এরকম ভাবে ঘেরা হয়ে যাচ্ছে। কারণ এখানে একটুখানি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের মাথায় থেকে তোমার ডেল্টা পজিটিভ চার্জ আছে। তাহলে কি হলো না, বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে Na প্লাসটা সেটা ওয়াটার দিয়ে সারাউন্ডেড হয়ে যাচ্ছে, আর Cl মাইনাসটা তোমার বেসিক্যালি ওয়াটার দিয়ে সারাউন্ডেড হয়ে যাচ্ছে। এবারে কথাটা হচ্ছে যে যখন সারাউন্ডেড হচ্ছে তখন তো একটা ফেভারেবল অ্যাট্রাকশন হচ্ছে, মানে জল তার মানে সকাল অক্সিজেন এন দিয়ে ক্যাটায়ন Na প্লাসকে ঘিরে ফেলছে, আর ওদিকে জল তার হাইড্রোজেন এন দিয়ে পজিটিভ এন অর্থাৎ হাইড্রোজেন এন দিয়ে সে অ্যানায়ন Cl মাইনাসটা ঘিরে ফেলছে। আচ্ছা, ঘিরে ফেললে কি হবে না, ঘিরে ফেললে বেসিক্যালি একটা একটা ফেভারেবল অ্যাট্রাকশন হচ্ছে, অর্থাৎ স্টেবিলাইজেশন হচ্ছে। তাহলে এই যে পার্টিকুলার প্রসেসটার জন্য কিছুটা এনার্জি রিলিজড হয়ে যাবে। তাহলে এই যে সলভেশনটা, এই সলভেশন প্রসেসটার জন্য তোমার কিছুটা এনার্জি রিলিজড হবে, অর্থাৎ সিস্টেমটা স্টেবিলাইজ হবে। এবারে এক মোল কোন একটা ওরকম কম্পাউন্ডকে তোমার বা আয়নিক কম্পাউন্ডকে ওরকম সলভেট করতে যতখানি এনার্জি রিলিজ করছে সেটাই হচ্ছে তোমার সলভেশন এনার্জি। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ডিউ টু this solvation some energy must be released, কিছু এনার্জি ডিউ টু মানে সলভেশনের জন্য কিছু এনার্জি তোমার রিলিজ করবে। ঠিক আছে, তাহলে এবারে কথাটা হচ্ছে যে এনার্জি রিলিজড when 1 mole of a ionic crystal is solvated by a requisite amount of polar solvent is called the সলভেশন এনার্জি। তো সলভেশনের কি ডেফিনেশনটা পরিষ্কার হয়ে গেল? তো সলভেশন এনার্জিটা হচ্ছে
যে যখন তখন 1 মোল কোন একটা আয়নিক কম্পাউন্ড তুমি একটা পোলার সলভেন্টে দিচ্ছ, তো সেই আয়নিক কম্পাউন্ডটা সলভেটেড হওয়ার জন্য হচ্ছে কিছুটা এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে। যতখানি এনার্জি রিলিজড হলো, হ্যাঁ, সেইটাই হচ্ছে তোমার সকল সলভেশন এনার্জি। এটা আচ্ছা, এবার স্পেশাল কেসে when the solvent is water, then the process is called, যেটা সলভেশন ছিল, process is called hydration। আগে প্রসেস ছিল সলভেশন, এখন হচ্ছে প্রসেস হাইড্রেশন, and the corresponding energy is the হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, ব্যাপারটা পরিষ্কার হলো তো? সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি কাকে বলে বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই যে সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি, সেইটাকে না তুমি জাস্ট ক্যালকুলেট করতে পারো, মানে কি বলবো, তার একটা এস্টিমেশন তুমি পেতে পারো থিওরিটিক্যালি। যেটা দেখা যায় যে তোমার সলভেশন এনার্জির যে এক্সপ্রেশনটা সেটা এরকম দাঁড়ায় যে তোমার মোটামুটি ভাবে মানে সলভেশন এনার্জি, সেটাকে ধরো আমি কি বলবো, ই সলভেশন আর কি, সেটা কি হয় না, সেটা একটা স্টেবিলাইজেশন মাইনাস রইল। আচ্ছা, এবারে যে আয়নটা তোমার বেসিক্যালি সলভেটেড হচ্ছে সেটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে আর কি। এটা অ্যাভোগাড্রো নাম্বার, তার করসপন্ডিং চার্জটা যদি জেড হয় তাহলে সেটা হবে হচ্ছে জেড স্কোয়ার ই স্কোয়ার হলো, মানে ধর ক্যাটায়ন হলে ক্যাটায়ন, অ্যানায়ন হলে অ্যানায়ন আর কি। হ্যাঁ, মানে জেডটা হচ্ছে ক্যাটায়ন হলে সেটা তুমি তার জেড লিখবে, অ্যানায়ন হলে তার তুমি জেড লিখবে। এখানে সাইন টাইন নিয়ে কিছু মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু স্কোয়ার বলে সেটা অলরেডি তোমার পজিটিভ হয়ে যাবে। আর নিচে থাকবে একটা 8 পাই এপসাইলন 0 এইটা, আর এখানে একটা আর লিখছি আমি আর তার সঙ্গে এরকম একটা টার্ম থাকে 1 মাইনাস 1 বাই লেটস সে সকল কাপ্পা আর, যেখানে জেড ইজ দ্য চার্জ অফ দ্য আয়ন, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আয়ন, আর এই কাপ্পা আর ইজ দ্য রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ইজ দ্য রিলেটিভ permittivity of the medium, relative permittivity of the medium, এটা or অনেক সময় এটা বলতো or the dielectric constant of the medium। constant of the, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার সলভেশন এনার্জির এক্সপ্রেশনটা, মাইনাস এন এ জেড স্কয়ার স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 আর 1 মাইনাস 1 বাই কে আর। আচ্ছা, এবারে দেখো যদি তোমার একটা আয়নিক কম্পাউন্ড তুমি কনসিডার করো, ধরো লেটস আমি সোডিয়াম ক্লোরাইড কনসিডার করছি, তাহলে এইখানে তো তোমার Na প্লাসও পাচ্ছ প্লাস Cl মাইনাসও পাচ্ছ, তাহলে এটাও সলভেটেড হচ্ছে, এটাও সলভেটেড হচ্ছে। তাহলে এইটার জন্য যদি তুমি সলভেশন এনার্জি, তাহলে যদি আমি টোটাল সলভেশন এনার্জিটা ক্যালকুলেট করতে চাই, সেটা কি হবে, সলভেশন এনার্জি ফর দ্য ক্যাটায়ন প্লাস হচ্ছে সলভেশন এনার্জি ফর দ্য অ্যানায়ন। আচ্ছা, তুমি এখানে খেয়াল করে দেখো এইখানে জাস্ট এই 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 কে আরটা কিন্তু তোমার বেসিক্যালি মিডিয়ামের প্রপার্টি। তাহলে চার্জ মানে সিস্টেম টু সিস্টেম যেটা ভ্যারি করছে, মানে চার্জ টু চার্জ বা আয়ন টু আয়ন যেটা ভ্যারি করতে পারে, সেটা হচ্ছে তোমার জাস্ট সিম্পলি হচ্ছে জেড স্কোয়ার বাই আরটা। ঠিক আছে, মানে জেড স্কোয়ার বাই আরটা বাদ দিয়ে কিন্তু বাকি জিনিসটা তোমার অ্যাজ ইট ইজ কিন্তু কনস্ট্যান্ট থেকে যায়। তার মানে এটা কি দাঁড়াচ্ছে না, এটা জাস্ট একটা কনস্ট্যান্টের মতো করে তুমি ভাবো। আমি মাইনাস টাইনাস সব ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর কি। এটা তোমার যে সলভেশন এনার্জিটা, মানে মাইনাসটা একটা আছে আর কি, সেইগুলোকে সব একটা কনস্ট্যান্টের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, ধরে নাও সেটাকে কে বলে দিচ্ছি। তো এটা জাস্ট সিম্পলি দেখো এই তোমার জেড বাই মানে জেড স্কোয়ার বাই আর, আচ্ছা জেড প্লাস তার স্কোয়ার বাই আর, এইটা তার সঙ্গে তোমার যেটা পড়ে থাকছে বাকি সবটাই তো একটা কনস্ট্যান্ট, এইটা
প্লাস হচ্ছে জেড মাইনাস স্কোয়ার, আচ্ছা এটা আর প্লাস আছে, এটা আর মাইনাস এইটা, তার সঙ্গে একটা লেসটা কে পড়ে থাকছে, যেখানে কেটা দেখো একটা কনস্ট্যান্ট, মানে মাইনাস এন এ স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইন্টু 1 - 1 বাই কাপ পাওয়ার। কারণ কাপ পাওয়ারটা মিডিয়ামের প্রপার্টি, জল হলে জলের জন্য কাপ পাওয়ার বেসিক্যালি তোমার ফিক্সড হয়ে গেছে, যেটা তোমার ভ্যারি করতে পারে সেটা হচ্ছে এই জিনিসটা। তো এটাকে তুমি ভাবতে পারো একটা k1/r প্লাস, আচ্ছা এটা স্কোয়ার আছে না, ঠিক আছে, এটা হচ্ছে তোমার না সরি স্কোয়ার কেন, সরি এটা তো আর আছে, মানে সরি এটাকে, তো এটাকে তুমি লিখতে পারো একটা কে মানে জেড প্লাস স্কোয়ার ইন্টু কে, সেটাকে তুমি k1 বলে দাও, এটা k1/r প্লাসের মতো দেখতে। আর এটা হচ্ছে তোমার কে, ধর এটাকে আমি k2 বলছি, k2/r মাইনাস টাইপের দেখতে। এটা হচ্ছে টোটাল সলভেশন এনার্জি। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি যোগ করো তাহলে তুমি দেখো এই ডিস্টেন্সের সঙ্গে তার সম্পর্কটাকে বোঝার চেষ্টা করা আছে, সেটা বেসিক্যালি k1/r প্লাস আর k2/r মাইনাস এরকম টাইপ তোমার দেখতে। আচ্ছা, এবারে তুমি যদি এই সলভেশন এনার্জি, ল্যাটিস এনার্জি ইত্যাদি কম্পেয়ার করে তুমি তাদের মানে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড কোন একটা পার্টিকুলার সলভেন্টে ডিজলভ করবে কি করবে না সেটা যদি বুঝতে চাও, তার জন্য যেটা তোমার দরকার সেটা হচ্ছে যে তুমি এই গিবস এনার্জি বলে একটা টার্ম তুমি ডিফাইন করো। গিবস এনার্জি চেঞ্জ ফর দা, ধরো সলভেশন প্রসেস, গিবস এনার্জি ফর দা সলভেশন প্রসেস, সেটা যখন ডেল্টা জি বলো, সেটা কি ডেল্টা জি হচ্ছে ডেল্টা এইচ মাইনাস বি ইন্টু ডেল্টা এস। তাহলে এটা হচ্ছে তোমার সলভেশন, এইখানে সাবস্টিটিউট তোমার সলভেশন। তাহলে এই যেখানে ডেল্টা এইচটা হচ্ছে এনথালপি চেঞ্জ ফর দ্য সলভেশন, ডেল্টা এস হচ্ছে এনট্রপি চেঞ্জ ফর দ্য সলভেশন। এটা এনথালপি চেঞ্জ, এটা হচ্ছে তোমার এনট্রপি চেঞ্জ। আচ্ছা, এবারে যদি তোমার সকল এই ডেল্টা এস সলভেশনটা নেগলিজিবলি স্মল হয়, হ্যাঁ, কোনো একটা গিভেন টেম্পারেচারে, মানে আমি গিভেন টেম্পারেচার টি ডেল্টা এস এই পুরো জিনিসটাই যদি ডেল্টা এই সলভেশন থেকে কম হয়, তখন এই গিবস এনার্জিটা বেসিক্যালি কন্ট্রোল করবে কিন্তু সকল তোমার এই এই ডেল্টা এস, ডেল্টা এইচ এই জিনিসটাই কিন্তু তোমার পুরোপুরি জিনিসটাকে কন্ট্রোল করবে। মানে যেটা ইউজুয়ালি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই সত্যি হচ্ছে পার্টিকুলার আয়নিক কম্পাউন্ড যখন ডিজলভ করে তখন এই টি ইন্টু ডেল্টা এস তার ম্যাগনিটিউডটা ডেল্টা এইচের তুলনায় ইউজুয়ালি কম হয়। কিন্তু হয় না, আমি যখন নন পোলার কোনো একটা সলিউড নন পোলার সলভেন্টে ডিজলভ করবে তখন কিন্তু ডেল্টা এই সলভেশনটা সেটা নেগলিজিবলি স্মল, তখন ডেল্টা এই সলভেশন দিয়েই কিন্তু পুরো জিনিসটা তোমার কন্ট্রোল হবে। তাহলে আলটিমেটলি তোমার যেটা দরকার যে গিবস এনার্জি চেঞ্জ কত সলভেশন প্রসেস সেটা তুমি ক্যালকুলেট করতে পারো। তার জন্য এনথালপি অফ সলভেশন লাগবে এবং তার সঙ্গে এনট্রপি অফ সলভেশন লাগবে। ওই টেম্পারেচার টেন্স টু 0 হয়ে যায়, তাহলে এই পরের পার্টটা হচ্ছে তোমার নেগলিজিবলি স্মল হয়ে যাচ্ছে, তখন এনথালপি অফ সলভেশন দিয়েই তুমি ঠিক করে ফেলতে পারবে আদৌ ডেল্টা জি সলভেশনটা কত হলো। আর যদি তোমার ফাইনাইট টেম্পারেচার হয় তাহলে কিন্তু টি ডেল্টা এস এর একটা কন্ট্রিবিউশন থাকতে পারে, তখন কিন্তু ডেল্টা এইচ এর সাথে সাথে ডেল্টা এস এর কন্ট্রিবিউশন পুরোটাকে একসাথে কম্বাইন করেই তোমাকে হচ্ছে তোমার ওই ডেল্টা জিটাকে বের করতে হবে এবং সেই মতো করে তোমাকে বুঝতে হবে যে আদৌ কেউ কোথাও সলেবল হবে কি হবে না। আমি সেটা আসবো, মানে 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 কখন সলেবল হবে কখন সলেবল হবে না সেটা আমি জাস্ট পরে একটু আলোচনা করবো। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে যদি এরকম হতো যে ডেল্টা জি স্ট্যান্ডার্ড স্টেটে ডেল্টা জি 0 সলভেশন, এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ ফর দ্য সলভেশন প্রসেস বা স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ ফর দ্য ডিজলিউশন প্রসেস যদি হতো, এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ ফর দ্য ডিজলিউশন প্রসেস হয়, এটা হয়। দেন ডেল্টা জি 0 সলভেশন সেইটা হচ্ছে তোমার মাইনাস আরটি এলএন কে, আরটি এলএন কে এস, এইরকম ভাবে একটা ফর্মুলা তুমি লিখতে পারবে। এখন কে সেখানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা, মানে আমি যখন যদি কেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস আরটি এলএন
কে লিখে ঠিক সেরকম টাইপের ইকুয়েশন লিখলাম, ডেল্টা জি জিরো সলভেশন হচ্ছে মাইনাস RT ln KS, হোয়ার এই যে KS-টা সেইটা হচ্ছে তোমার সকল যেটাকে বলা হয় মানে ওই মানে সলিবিলিটির জন্য যে করসপন্ডিং ইকুইলিব্রিয়ামটা আর কি, সেইটা মানে এটাকে তুমি জাস্ট কেএসটাকে বলতে পারো কি বলবো মানে এখানে কেএসটাকে ওই মানে সলিবিলিটি প্রোডাক্ট বলতে পারো, মানে রাদার মানে ওটা অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এই টাইপের টার্ম বলে তুমি এটাকে লিখতে পারো আর কি। এটাকে তুমি বলতে পারো এটা জাস্ট বেসিক্যালি অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। আমরা ওই যে আয়নিক ইকুইলিব্রিয়ামের যে ক্লাসটা নিচ্ছিলাম সেইখানে দেখবে তোমার একটা অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট বলে টার্ম একটা ডিফাইন করেছিলাম, সেটা এরকম ছিল না যে তোমার সকল অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট যেটা আমি ওটাকে মনে হয় এল দিয়ে এক্সপ্রেস করেছিলাম, e⁻ ডেল্টা জি জিরো বাই RT ছিল, তাহলে ডেল্টা জি জিরোটা কত হবে, হ্যাঁ বেসিক্যালি তোমার মাইনাস RT ln ওই তোমার অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট হবে, এখানে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটা জাস্ট KS এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। এটা তো এই একটা রিলেশন যেটা তোমার জাস্ট জানার দরকার পড়বে। আচ্ছা এবারে একটা কথা জাস্ট এই কনটেক্সটে বলে নিই, সেটা হচ্ছে যে তোমার যে কোন একটা কম্পাউন্ড কোন একটা সলভেন্ট বা কোন একটা পার্টিকুলার সলিউট একটা পার্টিকুলার সলভেন্টে ডিজলভ করবে কি করবে না সেইটা তোমার অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে মূলত যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেল্টা জিটা, যে ডেল্টা জি এর মধ্যে কিন্তু ডেল্টা এইচ এবং ডেল্টা এস দুটোই থাকবে। যদি কোনো কারণে ডেল্টা এইচটা নেগলিজিবলি স্মল হয় তখন টি ডেল্টা এস এইটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার ঠিক হয়ে যাবে ডেল্টা জিটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে না জিরো হচ্ছে না পজিটিভ হচ্ছে, সেই মতো করে তুমি বলতে পারবে আদৌ তোমার কিছু ওই মানে সলেবল হবে কি হবে না। এটা তাহলে দেখো আমি জাস্ট এইভাবে বলছি যে যদি এমন হতো যে মানে এই মানে সলভেশন এই প্রসেসটার জন্য আর কি at constant temperature and pressure, constant temperature and pressure, if delta G solvation এইটা less than 0, then the solute will be dissolved into the solvent spontaneously. আচ্ছা মানে বেসিক্যালি তোমরা কোন একটা ফরওয়ার্ড প্রসেস কন্টিনিউয়াস যখন তুমি বলো কি হয় কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে যদি কোনো একটা পার্টিকুলার প্রসেস ঘটে তার জন্য ডেল্টা জি এটা লেস দ্যান 0 হলে তুমি জাস্ট বলো যে প্রসেসটা ফরওয়ার্ড প্রসেসটা স্পন্টিনিয়াস। তাহলে আমি যখন এই ডিজলিউশন বা সলভেশন এই ধরনের প্রসেস কনসিডার করছি, সেই সলভেশন এই প্রসেসটাকে যদি ডেল্টা জিটা লেস দ্যান 0 হয় তাহলে তোমার অটোমেটিক্যালি সেটা স্পন্টিনিয়াসলি ডিজলভ করবে। আর এটা যদি গ্রেটার দ্যান 0 হয় দেন দ্য সলিউশন ক্যানট বি ফর্ম, তখন সলিউশনটা তোমার বেসিক্যালি ফর্ম হতে চলবে না। আর এইটা ইকুয়াল টু 0 কখন না 0 হচ্ছে যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে যাচ্ছে। এটা ইকুয়াল টু 0 হচ্ছে কখন, সরি এটা ইকুয়াল টু 0 কোথায় না অ্যাট ইকুইলিব্রিয়াম। অ্যাট ইকুইলিব্রিয়াম মানে যখন তোমার বেসিক্যালি স্যাচুরেটেড সলিউশন তৈরি হচ্ছে, হ্যাঁ তার মানে হচ্ছে দ্যাট ইজ অ্যাট দ্য স্যাচুরেটেড সলিউশন। তাহলে এইরকম করে তুমি পুরো জিনিসটাকে বুঝতে পারবে। আচ্ছা তাহলে দেখো এবারে কথাটা হচ্ছে যে যখন তোমার একটা আয়নিক কম্পাউন্ড সে সোডিয়াম ক্লোরাইড যখন তুমি জলে দিচ্ছ, তাহলে দেখো দুটো জিনিস আছে, সোডিয়াম ক্লোরাইড তুমি তাকে একা একা দিতে পারছো না, সোডিয়াম ক্লোরাইড তোমার ক্রিস্টাল হিসেবে ছিল, তাহলে ক্রিস্টাল হিসেবে থাকলে সোডিয়াম ক্লোরাইড একটা স্টেবিলাইজেশন এনার্জি ছিল যেটা হচ্ছে তার ল্যাটিস এনার্জি। তাহলে সে নিশ্চয়ই চাইবে না তার ল্যাটিস এনার্জিটাকে নষ্ট করতে, সেই জন্য সোডিয়াম ক্লোরাইড অর্ডিনারি টেম্পারেচারে সে বেসিক্যালি ওরকম ক্রিস্টাল ফর্মই থাকে। আর এবারে যখন জলে দিয়ে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে কি যদি সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালটা ভেঙে গিয়ে Na+ এবং Cl- দেয় তাহলে তুমি একটা সলভেশন এনার্জি পাচ্ছ, ঠিক আছে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে কোনটা ডমিনেট করছে, তোমার ল্যাটিস এনার্জি সেইটা ডমিনেট করছে না সলভেশন এনার্জি ডমিনেট করছে। যদি সলভেশন এনার্জির ম্যাগনিটিউডটা
ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়, তাহলে কি হবে, তাহলে সেই করসপন্ডিং ক্রিস্টালটা ইজিলি ডিজলভ করবে ইন দ্য পোলার সলভেন্ট। আবার উল্টো দিকে যদি এমন হতো ল্যাটিস এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে দ্যান দ্য সলভেশন এনার্জি, তখন কিন্তু আয়নিক কম্পাউন্ডটা ডিজলভ করতো না। তার মানে ল্যাটিস এনার্জি এবং সলভেশন এনার্জি এই দুটো কে বড় কে ছোট তার উপরে বেশ করে কিন্তু আমি জাস্ট মোটামুটিভাবে বলতে পারি যে তোমার কোন একটা পার্টিকুলার সলিউট কোন একটা সলভেন্টে ডিজলভ করবে কি করবে না, মানে কোন একটা আয়নিক কম্পাউন্ড কোন একটা পোলার সলভেন্ট ডিজলভ করবে কি করবে না, সেটা হচ্ছে আমি বলে দিতে পারি। কি বলতে পারলাম, দেখো যে লজিকটা বললাম সেটা হচ্ছে এই, যদি এমন হতো যে ইফ সলভেশন এনার্জি ইজ গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি, then the ionic compound will be dissolved in polar solvent। তাহলে কি হলো, সলভেশন এনার্জিটা যদি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয় তাহলে ডিজলভ করবে, আর উল্টো দিকে অন দ্য আদার হ্যান্ড if lattice energy is greater than solvation energy, then the ionic compound will not dissolve in পোলার সলভেন্ট। এবার তোমাকে কম্পেয়ার করতে হবে, কোন একটা আয়নিক কম্পাউন্ড দেখে তার ল্যাটিস এনার্জিটাকে আমার দেখতে হবে, তার সলভেশন এনার্জিটাকে দেখতে হবে, আর মোটামুটিভাবে একটা রাফ এস্টিমেট করতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি বেশি হচ্ছে। তাই যদি সলভেশন এনার্জি বেশি হয় তাহলে ল্যাটিস এনার্জি, তখন ওই আয়নিক কম্পাউন্ড ডিজলভ করবে, আর উল্টো দিকে যদি ল্যাটিস এনার্জিটা বেশি হয় তাহলে সলভেশন এনার্জি তখন ডিজলভ করবে না। এইটা, আর এই যে আলোচনাটাকে করলাম এইটা কিন্তু কখন সত্যি হয়, যখন টেম্পারেচারটা কম বা টেম্পারেচারটা ভীষণ লো। কারণ দেখো আমি এখানে এনার্জি দিয়ে সবকিছু বলে দিচ্ছি বা এনথালপি দিয়ে সবকিছু বলে দিচ্ছি, এনট্রপি ফ্যাক্টরটাকে ধরিনি। তাহলে এই যে অ্যাভাব ডিসকাশনসটা আর কি, মানে অ্যাভাব কনক্লুশন যেটা আমি করেছি আর কি, কনক্লুশন ইজ ট্রু when temperature tends to 0 Kelvin, অর্থাৎ খুব লো টেম্পারেচার রিজিয়নে আর কি। তাহলে যেটা কথা হচ্ছে যে ইন দ্য হাই টেম্পারেচার লিমিট, এন্ট্রপি অফ সলভেশন, এবং সলভেশনের জন্য এন্ট্রপিটা মানে পজিটিভ এন্ট্রপি, আচ্ছা পজিটিভ না পরে বলছি, মানে যে কোনো একটা মিক্সিং বা ইত্যাদি যদি হয় তাহলে তার করসপন্ডিং এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে পজিটিভ হয় আর কি। তাহলে যেটা হচ্ছে যে অ্যাভাব কন্ডিশন ইজ ট্রু হোয়েন থিটা টেন্ডস টু 0 Kelvin, আর ইন দ্য হাই টেম্পারেচার লিমিট এন্ট্রপি অফ সলভেশন plays a crucial role। তাহলে দেখো যে টেম্পারেচার যখন টেন্ডস টু 0 Kelvin হবে, মানে আলটিমেটলি তো ডেল্টা জি দিয়ে সবকিছু কন্ট্রোল হবে। আবার ডেল্টা কিন্তু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই টি ডেল্টা এর এফেক্টটা তুমি যদি নেগলেক্ট করো তখনই তুমি জাস্ট এনথালপি অফ সলভেশন দিয়ে সবকিছু বলে দিতে পারছো, তার সঙ্গে যে ল্যাটিস এনার্জি কম্পেয়ার করে সবকিছু বলে দিতে পারছো। কিন্তু যখন টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি বেশি হয়ে যাচ্ছে তখন টি ডেল্টা তুমি নেগলেক্ট করতে পারছো না। সেখানে বলেছে হাই টেম্পারেচারে এন্ট্রপি অফ সলভেশন প্লেজ এ ক্রুশিয়াল রোল টুগেদার উইথ এনথালপি অফ সলভেশন। তখন কিন্তু মানে এই এন্ট্রপি অফ সলভেশনটা ইউজুয়ালি পজিটিভ হয়, দেখবে লো টেম্পারেচার কেউ হয়তো ডিজলভ করছিল না, হাই টেম্পারেচার সে কিন্তু তোমার ডিজলভ করে যেতে পারে আর কি। তাহলে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, তখন এন্ট্রপি অফ সলভেশনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়বে। হ্যাঁ, এবারে এইটুকু জিনিসের উপরে বেশ করে আমি ধরো তোমাকে দু একটা প্রবলেম দিচ্ছি, একটুখানি বাড়িতে তুমি করবে। সেটা হচ্ছে এই যে ধরো সলিবিলিটি, মানে আমি এটা প্রবলেম হিসেবেই দেখি, এটাকে লাল কালিতে লিখি। ধরো সলিবিলিটি অর্ডার আমি কতগুলো বলে দিচ্ছি। সলিবিলিটি অর্ডার
ইন অ্যাকোয়াস সলিউশন। তাহলে সলিবিলিটি অর্ডার ইন অ্যাকোয়াস সলিউশন, অ্যাকোয়াস সলিউশনে সলিবিলিটি অর্ডার আমি কতগুলো জাস্ট তোমায় বলছি। ধরো LiClO4 LiClO4 NaClO4 NaClO4 আর ধরো তোমার আরেকটা বলছি KClO4, এইটা। তাহলে এখানে যে সকল অ্যানায়নটা কমন, ক্যাটায়নটা হচ্ছে তোমার বেসিক্যালি লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাস, এদের সলিবিলিটি অর্ডারটা হচ্ছে এই অর্ডারে হয়, এইটা। আচ্ছা, আবার তুমি যদি মানে আচ্ছা ঠিক একই রকম ভাবে আরেকটা বলে নিই, লিথিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, সিজিয়াম আয়োডাইড, এরা যদি কম্পেয়ার করো তাহলে দেখা যাচ্ছে লিথিয়াম আয়োডাইড ইজ মাচ মোর সলেবল দ্যান দ্য সিজিয়াম আয়োডাইড ইন ওয়াটার। এটা কেন হচ্ছে? 3 নম্বর ধরো ঠিক একই রকম ভাবে সালফেট যদি দেখো, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম বেরিয়াম, স্ট্রনসিয়াম সালফেট আদার বেরিয়াম সালফেট। তাহলে এই যে কেসগুলো, এক্ষেত্রে অ্যানায়ন কমন, ক্যাটায়নটা পাল্টাচ্ছে, এবং দেখো প্রত্যেক ক্ষেত্রে অ্যানায়নটা কিন্তু ক্যাটায়নের জন্য অনেক অনেক বড় সাইজ। তাহলে এই যে পার্টিকুলার কেসগুলো তুমি কনসিডার করলে, যেখানে আর মাইনাস ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন আর প্লাস, মানে ক্যাটায়নগুলোর তুলনায় হচ্ছে অ্যানায়নের যে রেডিয়াসটা সেটা হচ্ছে অনেকটা বেশি আর কি। তাহলে সেইটার উপরে বেস করে তুমি জাস্ট এই অর্ডারটাকে কম্পেয়ার করবে, সলিবিলিটি অর্ডার অফ অ্যাকোয়াস সলিউশন, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে, এটা কেন এরকম হচ্ছে এক্সপ্লেন। আচ্ছা, এবার এটাই যখন তুমি আর একটা পার্টিকুলার কেস বললাম, এটা হচ্ছে এ, ধরো এই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে তোমার এ। আচ্ছা, এবার বিতে হচ্ছে ওই সলিবিলিটি অর্ডার তুমি এক্সপ্লেন করবে, তখন হচ্ছে ধরো ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড, এটা আমি কম্পেয়ার করলাম। তাহলে এই তিনজনের মধ্যে কার সলিবিলিটি বেশি বা কার সলিবিলিটি কম যদি তুমি দেখো, এইখানে অর্ডারটা কিন্তু জাস্ট উল্টোটা। তাহলে দেখো, যখন স্মল অ্যানায়ন তখন যে অর্ডারটা, আর যখন তোমার লার্জ অ্যানায়ন তখন কিন্তু অর্ডারটাকে পাল্টে গেল আর কি। এইটা তাহলে সলিবিলিটি অর্ডার এইটা, তুমি এইটাকে একটু এক্সপ্লেন করবে এটা। আর একটা থার্ড এক্সাম্পল আমি জাস্ট বলছি, মানে এটা যেমন এইটা হয়, একটা বলে নিই, এটা যখন হয় হাইড্রক্সাইডের ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন হবে। যদি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, স্ট্রনসিয়াম হাইড্রক্সাইড, বেরিয়াম হাইড্রক্সাইড, এই যে কম্পেয়ার করো, তাহলে এই অর্ডারটা মেনটেন হচ্ছে। তাহলে এইটাও কেন হচ্ছে এটাকে তুমি এক্সপ্লেন করবে এটা। আর একটা তোমার একটুখানি অন্যরকম ভাবে, সে আগের দিন আমি বলেছিলাম ফ্যাজানস রুল, সেখান থেকে তুমি এক্সপ্লেন করতে পারবে। এটা ল্যাটিস এনার্জি বা সলভেশন এনার্জি সেইটা দিয়ে পুরোপুরি এক্সপ্লেন করা যাবে না। সেটা হচ্ছে যে তুমি যদি এই সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড আর সিলভার আয়োডাইড কম্পেয়ার করো, তাহলে এই সিলভার ফ্লোরাইড ইজ মাচ মোর soluble than silver chloride, which is again more soluble than silver bromide and so on। এইটা কেন হচ্ছে এটা তুমি এক্সপ্লেন করবে। আমি শেষেরটা বলে দিই যে এটা কিন্তু ল্যাটিস এনার্জি বা সলভেশন এনার্জি এক্সপ্লেন করা যাবে না, তার জন্য ফ্যাজানস রুল ইউজ করে তোমাকে, মানে কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি বা কোনটার আয়নিক ক্যারেক্টার বেশি, সেইটার বেসিসে তোমাকে কিন্তু এই কম্পারিজনটাকে করতে হবে আর কি। যেটা আমরা মানে সলভেশন এটা কি বলে পোলারাইজেবিলিটি, পোলারাইজেশন, ফ্যাজানস রুল, এটা আমি অলরেডি পড়েছিলাম আর কি। তার বেসিসে হচ্ছে পরেরটাকে এক্সপ্লেন করবো। তো দেখো, তাহলে এই হচ্ছে আজকে যেটা আমি পড়তে চলেছিলাম, মানে পড়তে চেয়েছিলাম আর কি। আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি প্রথমেই বলেছিলাম কি কি জিনিস পড়বো আজকে। আমি পড়বো বলেছিলাম যে বর্ন মায়ার ইকুয়েশন, ক্যাপোটিনস্কি ইকুয়েশন, দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ল্যাটিস এনথালপি, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলেছি। সলভেশন এনার্জি, সলিবিলিটি অফ আয়নিক কম্পাউন্ড ইন পোলার সলভেন্ট, তো এই তিনটে জিনিস আজকে আমরা আলোচনা করবো বলেছিলাম। আর আগের দিনে বল ল্যান্ডে ইকুয়েশন, যেটা সেই ল্যান্ডে ইকুয়েশনটা আমরা মোটামুটি ভাবে বলে দিয়েছিলাম, সেইটাকে আরেকটুখানি আলোচনা করে নিয়েছি আর কি। তাহলে এই হচ্ছে আমাদের লেকচার শেষ, এন্ড অফ লেকচার 6। তো দেখো, যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা। আজ অনেকটা পার্ট কভার করব ঠিক করেছিলাম বলে আমি তোমাকে
ওই খুব বেশি তোমাদের সাথে তো ইন্টারাক্ট বেশি করা হয়নি, মানে পুরো জিনিসটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে জিনিসটা একদম পরিষ্কার। তাহলে একটুখানি বাড়িতে দেখে নেবে, তাহলে আমি ভিডিওটা আর এটা দিয়ে দেবো, পিডিএফটা। তাহলে এটা কিন্তু বেশ যত্ন করে ঠিক ঠিক করে দেখবে আর কি। মানে আগের দিনের ক্লাসটা এবং আজকের ক্লাসটা দুটো একসাথে দেখে আর কি ঠিক ঠিক করে তুমি জাস্ট জিনিসটাকে একটু দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।